আপনার সাথে একদম কমপ্লিটলি বলতে পারেন ইন লাইন। যেই জন্য আমরা বইটা পড়তেছি। আর ইসলাম নিয়ে যাদের সংশয় আছে বা যাদের সন্দেহ আছে অথবা হীনমন্যতা আছে, তাদের জন্য একটা বুস্ট আপ হবে এই জিনিসটা, বা বুস্টিং একটা ব্যাপার যে কাফের ডাক্তাররা যা মনে করেন জেন্ডার ইস্যু নিয়ে, সেটা ইসলামের সাথে কমপ্লিটলি ইন লাইন। আর জেন্ডার ইস্যু নিয়ে যা আমাদের দেশে বা অন্যত্র যেটা মানে প্রচলন করার চেষ্টা করতেছে বা চাপাই দেওয়ার চেষ্টা করতেছে, সেটা আসলে একটা পলিটিক্যাল এজেন্ডা বা আরও সুদূর প্রসারী একটা ব্যাপার। কিন্তু আমরা যে যা মনে করে আসছি আমাদের বাপদাদারা, সেটাই ঠিক। এটা এখান থেকে বোঝার একটা স্কোপ আছে। যেমন গত 2 দিনে যারা একটু হোয়াটসঅ্যাপে, কিছু কিছু মানুষ আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন, যাদেরকে সরাসরি দাওয়াতি কাজে তাদের সাথে আমার যোগাযোগ নাই বা অনেক সময় হয় না। তো সেরকম মানুষদের আমি একটা পাঠাইছি, যেটা এই বইয়ের কোটেশন, যেটা আমার লেখালেখিতেও আসছে আগে, আপনাদেরকেও শোনাই। এটা হচ্ছে যে মেয়েদের কাজ করা নিয়ে। আমরা তো দেখবেন যে এই সার্কেল বা আমরা আলোচনা যাওয়ার মতো যারা চলতে চাই, তারা মনে করি যে মেয়েদের কাজ করাটা এক্সেপশন, নর্ম না। মানে কোনো একটা এক্সেপশনাল সিচুয়েশনে কাজ করতে পারেন, ঘরের বাইরে গিয়ে কাজ করে, যেটা যেমন ওয়ালাইসালাম, যেমন ধরেন হাজব্যান্ড পঙ্গু হয়ে গেছে, বা হাজব্যান্ড কাজ করতে পারে না, বা মারা গেছে, বা বিয়ে হয় নাই, এরকম সিচুয়েশনে কাজ করতে হইতে পারে একজন মেয়ের। নর্মালি যেটা আমরা মনে করি যে একজন হাজব্যান্ড সেই তার ওয়াইফকে সাপোর্ট করবে, এবং ওয়াইফ ঘরে গৃহস্থালী কাজ করবে বা বাচ্চা রেজ করবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসটা যে দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও যে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মানে কি, এটা এটা যে মানে আহ, পশ্চিমা কাফেররাও মনে করে, বা যারা চিন্তাশীল, খোলা রেখে দেন, হ্যাঁ, সেটা দেখেন এখানে আসছে। ওই মেয়েরা কাজ করে না, মানে যেসব মেয়েরা, আমাদের দেশেও প্রবলেম আছে, যেসব মেয়েরা কাজ করে না তাদেরকে যারা কাজ করে তারা একটু ছোটো করে দেখে সেকুলার সার্কেলে। এমনকি ইসলামিক সার্কেলেও আছে, এমনকি ইসলামিক সার্কেলেও মানে কাজ না করলে একটা মানে ছোট করে দেখার একটা আছে, যে কাজ করে সেই একটু বেটার বা মনে করে। তো উনি কী লেখছেন দেখেন, মানে এটা আমার কোনো একটা বইতে আছে এই করেছে, আমি ভুলে গেছি কোনটাতে, মনে করতে পারবো, বাট সেটা ইম্পর্টেন্ট না। মোস্ট ওমেন ডু এ গ্রেট অ্যামাউন্ট অফ ওয়ার্ক অ্যাট হোম। বেশিরভাগ মেয়েরা বাসায় অনেক কাজ করেন। অ্যান্ড মোস্ট মেন ডু এ ডিফারেন্ট সর্ট অফ ওয়ার্ক ইন দ্য অফিস অর অন দ্য ফ্যাক্টরি ফ্লোর। আর বেশিরভাগ পুরুষরা আরেক ধরনের কাজ করে অফিসে অথবা ফ্যাক্টরি ফ্লোরে, মানে কাজটা দুই ধরনের। অ্যান্ড ইন ট্রুথ ওয়ান সর্ট অফ ওয়ার্ক ইজ নট নেসেসারলি বেটার দেন দ্য আদার। সত্যি কথা বলতে গেলে যে একটা হচ্ছে বেটার, এটা বলার কোনো নেই। বেটার বলার কোনো নট নেসেসারলি, মানে এটা কোনো কারণ নাই বা তারপর বলতেছেন ওয়ান হ্যাপেন্স টু বি পেইড, মানে একটা, মানে পুরুষদের কথা বলতেছেন, তারা তো পয়সা পায়, টাকা পায়। ওয়ান হ্যাপেন্স টু বি পেইড, এটাই হচ্ছে ব্যাপার, ডিফারেন্সের ভিতরে একটা। বাট দ্যাট শুড নট কনফার এ স্পেশাল সর্ট অফ অনার অন দ্য ওয়ার্ক ইনভলভ। কিন্তু তার মানে এটা না যে এইটা পেড দেখেই সেটা খুব অনারেবল হয়ে গেল, এমন কোনো কথা না। তারপরের লাইনটা বলতেছেন, প্রস্টিটিউটস আর পেইড, বাট দ্যাট ডাজ নট মেক দেয়ার ওয়ার্ক বেটার দেন দ্যাট অফ মাদার্স। প্রস্টিটিউটর পেইড হয়, পয়সা পায়, কিন্তু সেটার মানে এটা না যে তাদের কাজটা মায়েদের কাজের চেয়ে বেটার, যেসব মায়েরা পয়সা পায় না বাচ্চা রেজ কইরা বা বাচ্চাকে মানুষ করতে গিয়ে। এটা অত্যন্ত বড় শিক্ষণীয় একটা ব্যাপার, আমাদেরও মনে রাখা উচিত। আমাদের এই সার্কেলেও আমরা দেখতেছি যে এখন এরকম একটা চলে আসতেছে। ইট ইজ ওয়ান থিং যে আপনার একটা ইসলামিক স্কুলে ইসলামের কারণে এসে পড়াচ্ছেন, অথবা তার সাথে কিছু পয়সা পাচ্ছেন, ঠিক আছে, সেটা আমরা মানে যদি অ্যাটল করতে হয় এই ধরনের কাজগুলো, তাও ভালো যে টিচিংয়ে মেয়েরা বেটার, বা বাচ্চা, বিশেষ করে ছোটো ক্লাসগুলার যে স্নেহ মায়া মমতা দিয়ে বাচ্চাদেরকে করতে হয়, প্যাম্পার করতে হয়, সেটাতে মেয়েরা অলওয়েজ বেটার, এবং এটা আমরা অ্যাপ্রিসিয়েটও করি। অথবা কেউ একজন পড়াশোনা করছেন, তার পড়াশোনাটাকে একদম ড্রেনে না প্রবাহিত করে তিনি ইসলামের খাতিরে যতটুকু সেটাকে ইসলামাইজ করা যায় সেটা করতে পারেন। ফর এক্সাম্পল একজন ডাক্তার, উনি ডাক্তারি পড়ে ফেলছেন, বা ডাক্তারি মানে পড়ার যে হারাম প্রসেসগুলো আছে তার ভিতর দিয়ে গেছেন, হাফওয়ে থ্রু জানছেন যে এগুলো ঠিক না, বা যাই হোক, এখন উনি কী করতে পারেন, এখন এটাকে উনি ইসলামিক কমিউনিটির খেদমতে করতে পারেন। ফর এক্সাম্পল এখনও আমার জানা মতে একটা অল ওমেন হসপিটাল নাই, আছে আমি তো জানি না। কারা? তাই? আচ্ছা, এখনও নাই, এখনও নাই অল ওমেন বলতে আমি বোঝাচ্ছি স্ট্রেচারটাও ছেলেরা ধরবে, বা রোগীটাকে যখন নামায়া ধরেন অপারেশন টেবিল থেকে নামায় স্ট্রেচারে তুলতেছে, এটা ছেলেরাই করে সবখানে।
ইভেন ইবনে সিনাতেও তাই। আমাদের ফ্যামিলির যারা গেছে ওইখানে তারা বলছে যে একটা ইসলামী অনেকটুকু ইসলামিক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, কিন্তু তারপরেও এই কাজগুলো তো ছেলেরা করতেছে, তার মানে অল ওমেন এখনও হয় নাই। এখন যদি কোন আচ্ছা, তো এখন যদি আপনি ডাক্তারি পড়েই ফেলছেন, আপনি আপনার এটাকে ইসলামের প্রথমত ডাক্তারি পড়তে গিয়ে আপনি সময় সম্পদ শ্রম মেধা আল্লাহ খরচ করছেন, আল্লাহ যেটা আপনাকে নিয়ামত দিচ্ছেন। এখন ঘরে বসে না থাকলে এটাকে এইরকম দিকে টার্ন করতে পারতেন যে আপনি এমন একটা ব্যবস্থা করলেন যে এরকম ছেলেদের কোনো ইনভলভমেন্ট নেই, একটা মেয়ে আসবে, ডেন্টিস্ট যেমন যেমন ডেন্টিস্ট বলেন, অর্থোপেডিক সার্জন বলেন, এগুলো তো মেয়েরা নাই বলতে গেলে। জেনারেল সার্জারি, মেডিসিন খুব রেয়ার, ডেন্টিস্ট আছে, এগুলো খুব জুইতেন না, বুঝছেন না, মানে প্রফেশনাল একদম খুব ভালো যাদের কাছে, সেরকম দেখবেন যে মেয়েরা ওই পর্যায়ে যেতে পারে। তো আপনি চেষ্টা করতে পারেন মেয়েদের জন্য ওরকমই করতে। অর্থোপেডিক সার্জারি বা এগুলোতে খুব নিবিড় অপারেশনের ব্যাপার, এগুলো যদি মেয়েদের কাছে হয় ডেফিনেটলি মেয়েরা মেয়েদের কাছেই যাইতো, কিন্তু এগুলো এই ফিল্ডে যায় না, মেয়েরা হ্যান্ডেল করতে পারে না। না চাইলে তো শখ কেন, অন্যত্র তো বলে যে ইকুয়াল রাইট চাইতেছে, অন্যত্র ইকুয়াল রেট চাইতেছে, কিন্তু এনে হ্যান্ডেল করতে পারেন, এটা কেমন কথা হলো? আমি এটাই বলি যে এটা অ্যাকনোলেজ করা হোক তাহলে, যে এই জিনিসগুলো আমাদের এটা নিয়েই বইটা কিন্তু। তো যাই হোক, কিছু জিনিস হয়তো পারবে না, সত্যি কথা, কিন্তু তারপরেও মোস্ট অফ দ্য জিনিস পারবে। আপনি এই সিটি কর্পোরেশনের রাস্তাগুলো ঝাড়ু দেয় সব মেয়েরা, দেয় না? রাস্তাগুলো ঝাড়ু দেয়, ওই গাড়িগুলো চালায়, কি জানি, ওই যে 3 চাকার গাড়ি। তো আপনি যে আমার বলবেন নাকি যে হসপিটালে একটা মহিলা রোগীকে ওটি টেবিল থেকে মানে ওই ট্রলিতে উঠাইতে পারবে না মেয়েরা? এটা তো কথা, এটা তো ঠিক কথা না। সেটা পারবে, এটা কোনো এমন এমন কোনো স্কিলের কাজ না। তো এইভাবে টার্গেট করে করলে ঠিক আছে। তাছাড়া কিন্তু মেয়েদের কাজ করাটাকে আমরা, মানে বাইরে কাজ করাটাকে আমরা মনে করি যে লাভের চেয়ে লস বেশি, ইন এ সেন্স যে আখেরাতের সেন্সে বা ফ্যামিলি পরিচর্যা বা নার্চারিং বাচ্চাদের সেই সেন্সে লসই বেশি। গ্রস টোটালি গিয়ে দেখবেন লস বেশি। ওই একটা একটা বহু পুরানো 60s একটা গান ছিল, হু গেইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লুজ দেয়ার সোলস, একটা গানের লাইন আর কি। তো সারা দুনিয়া আপনি গেইন করলেন, গাড়ি হলো, বাড়ি হলো, টাকা হলো, পয়সা হলো, আপনার পোলাপানগুলো ড্রাগ এডিক্ট হয়ে গেল, বুঝছেন না, বা আপনার পোলাপানগুলো গোল্লায় গেল। সুতরাং গ্রস টোটালে দেখবেন যে লসই বেশি। এটা বোঝাবে কে কারে? এটা বোঝানোর মতো আমরা ইভেন এই কমিউনিটি আমাদের এইখানে যারা আসেন তাদের ভিতরেও কিন্তু এটা একটা রোগ হিসাবে আমরা দেখি যে উঠে আসতেছে। আসেন আমরা যেখানে শেষ করছিলাম তারপরে এইগুলো দেখি। এখানে একটা আমি প্যাসেজ পড়তেছি, এই বই থেকে এক একটা জায়গা থেকে শুধু এক্সট্রাক্টগুলো পড়তেছি। এখন যে প্যাসেজটা পড়বো সেটা হচ্ছে, while the sexual revolutionaries, mostly women, will not be pleased, যৌন বিপ্লব ঘটানো যারা ঘটাইছেন বা ঘটার পক্ষে যারা, তারা সন্তুষ্ট হবেন না, তারা পছন্দ করবেন না। আমার দেশেও কিন্তু একটা যৌন বিপ্লব ঘটে গেছে, অস্বীকার করেন বা অস্বীকার করেন। আজকে কিন্তু ক্লাস 7, 6 উত্তরে একটা ফুড কোর্ট আছে, আপনি আপনার হাউস বিল্ডিংয়ের যে মাস্কট প্লাজা তার আগে বা পাশে, আপনি যদি একটা ওয়ার্কিং ডেতে সকালে 11টার সময় যান, তাহলে দেখবেন 6-7 ছেলেমেয়েরা হাত ধরাধরি করে বসে আছে, চা কফি খাইতেছে বা খাইতেছে। দিস ইজ হোয়াট উই মিন বাই সেক্সুয়াল রেভলিউশন। মানে এটা মানে এইটা না যে এভরি আদার পার্সন ইজ গোয়িং টু বেড উইথ এভরি, মানে আর কারোর সাথে, তা না। মানে এইটা আমি বলতেছি যে এই জিনিসগুলো এখন ডাল ভাত হয়ে গেছে, এবং এটার পরবর্তীগুলো হয়েছে। 67% অফ দ্য মানে মাধ্যমিক সেকেন্ডারি লেভেলের ছাত্রছাত্রী অলরেডি ঢাকা শহরের সার্ভেতে দেখা গেছে যে অলরেডি দে হ্যাড সেক্সুয়াল এক্সপিরিয়েন্স, অলরেডি তারা যৌনতার স্বাদ গ্রহণ করছে, বিছানায় গেছে, সোজা বাংলায় বললে বিছানায় গেছে। খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশান, তাই না? তো এটা নিয়ে আমরা চোখ বুঝে, আমি মাঝে মাঝে বলি যে এটা আমার আম্মার কথা, আম্মা বলতো যে কাক যখন তার খাদ্যদ্রব্য লুকায়, নিজের চোখটা বুঝে নাকি লুকায়, মনে করে সে দেখলো না আর কেউ দেখবে না দুনিয়া। মানে এই যে আপনি প্রিটেন্ড করতেছেন যে ইট ইজ নট দ্যার, আমার এই সমস্যা নাই, এটা খুবই রং একটা জিনিস যে আপনি প্রিটেন্ড করতেছেন। 12 বৎসর, 11 বৎসর, 10 বৎসরের মেয়েরা, মানে আমার কাছে ফার্স্ট হ্যান্ড প্রমাণ আছে, যাদের বাবার অজান্তে তাদের বাবার নাম্বার ইউজ করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলছে, এই অ্যাকাউন্ট খুলছে, বাবা জানেও না বাবা। আর অ্যাজ লো অ্যাজ 8 বৎসরের ছেলে তার মায়ের ফোনে আপনার ওয়াইফাই ইউজ করতেছে, তার মা তো জানেই না ওয়াইফাই কী জিনিস। উপরের তলায় কোনো একটা বড় ভাই থাকে,
কতগুলো বড় ভাই আছে না, এগুলো পিচ্ছি পোলাপানরে এক্সপ্লয়েট করে বা তাদেরকে করতে পছন্দ করে। বড় ভাই তার পাসওয়ার্ড দিয়ে দিছে, ওইটা দিয়া স্মার্টফোন, মায়ের স্মার্টফোন মা জানেও না যেটা কী কী হয়। ছেলে তো ওয়াইফাই চালিয়ে দিয়েছে, 8 বছর বয়স। সুতরাং মানে চোখখান খোলা রাখবেন এবং ইনশাল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাবেন ইনশাআল্লাহ। They will argue that the acceptance of biologically based differences dooms women to their traditional roles. তারা যুক্তি দেখাবেন যারা সেক্সুয়াল রেভলিউশনের পক্ষে, যে যদি অ্যাকসেপ্ট করে নেন যে বায়োলজিক্যালি বেসড ডিফারেন্সেস, যে বায়োলজিক্যালি বা জন্মগতভাবে বা কি বলে আপনার জীববিজ্ঞানেরই তরফ মানে পয়েন্ট থেকে যে ডিফারেন্স আছে, আমরা তো এটাই পড়তেছি এখন, তাই না? আমরা বলতেছি যে হ্যাঁ, এই যে হোয়াইট ওয়াশ হয়ে আসছে ছেলেরা ক্রিকেটে, মেয়েরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। কী হয়েছে না, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নে কী একটা চ্যাম্পিয়ন হয়েছে জানি, যাই হোক এশিয়া কাপ আছে, যাই হোক ওয়ার্ল্ড না, এশিয়া কাপ চ্যাম্পিয়ন, মাফ করে দিন। আর ছেলেরা হোয়াইট ওয়াশ হয়ে আসছে আফগানিস্তানের কাছে, তাও তাই না? কেন এই মেয়েরা কি আফগানিস্তানের সাথে খেলতে পারতো? তা পারতো। মেয়ে ওয়ার্ল্ডে তারা হয়েছে, ছেলে ওয়ার্ল্ডে এরা হয়েছে। এইখানে আপনার ডিফারেন্স মানতেছেন, কিন্তু অন্য জায়গায় এসে আপনি বলতেছেন যে দেয়ার ইজ নো ডিফারেন্স। মানে এই যারা আর্গু করে তারা বলবে যে এই ডিফারেন্সটা যদি আমরা মাইনে নেই বা স্বীকার করে নেই, তাইলে আমাদেরকে কী করাবে, ওই ঘরের ভিতরে রান্না করে আর হিসেব পাঠায় দেয় বাচ্চা পালতে। এটা তারা মানতে চায় না, এইটাই বলতেছেন। Dooms women to their traditional roles, tending the family, submitting to their dominant husbands, to whom they render those services, sacrificing career to domesticity, uncomplainingly accepting roles and values that are deemed inferior to masculine ones. যদি মাইনে নেয় তারা যে হ্যাঁ বায়োলজিক্যাল ডিফারেন্স, তাইলে তাদেরকে মানে পতিত করা হবে বা তাদেরকে ছেলে দেওয়া হবে কোন দিকে, এই যে কাজগুলো, এই কাজগুলোর দিকে। সেই কাজগুলো কি, যে পরিবারের পরিচর্যা করা, হাজব্যান্ডের কাছে সাবমিট করা, যেটা এখন আমাদের সার্কেলের একটা সমস্যা হয়ে যাচ্ছে। কালকে একটা গ্রুপে একটা লেখা আসছে, দেখছেন নাকি, যে এই মানে সালাফি সিস্টার্সদের চেয়ে ট্র্যাডিশনাল ফ্যামিলির থেকে আসা সিস্টাররা, মানে নর্মাল চালু ইসলাম, তারা তাদের হাজব্যান্ডের প্রতি বা ইসের প্রতি মোর অবিডিয়েন্ট বা মোর কেয়ারিং ফর দ্য ফ্যামিলি, লয়াল বা এটা কিন্তু এই ট্রেন্ড থেকেই আসছে। বিকজ এটা বুঝতে হবে যে যারা এটা প্যারাডক্স আর কি, যে যারা শুদ্ধ জ্ঞানের পথে আসছেন তারা কিন্তু একটু এক্সট্রোভার্ট, যারা বাইরে পড়াশোনা করছেন, ইন্টারনেট চালান, বাইরের কথা শুনেন, বাইরের পড়াশোনা করেন, এটা প্যারাডক্স। এটা একদিকে ব্লেসিং, অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু একটা অভিশাপও। এবং তারপরে তারা বলতেছেন না, অথচ এই যে হাজব্যান্ডের কথা বলতেছেন, যে ডমিনেন্ট হাজব্যান্ড, আমি সবসময় আগেও বলছি, ওই যে আমাদের এখানে 2-3টা হলো আপনার কমিউনিটি ফর্ম করা নিয়ে, বা আরও নিয়ে হলো না আমাদের কতগুলো, যে গ্রামীণ ফোনের ভাইদের সাথে হইলো, তবে আমাদের গার্জিয়ানদের সাথে হইলো। ওইখানে আমি একটা কথা বলছি যে আপনারা যারা বিয়ে করেন নাই তারা তাদের ওয়াইফকে এই কথাটা বলবেন, যে যারা করছেন তাদের তো আর পারলে তো আগেই পারতে, এটা বলা ছাড়া কিছু নাই। যারা করেন নাই তাদের কথা, করেন নাই কে একটু হাত তুলেন দেখি, নাম্বারটা দেখি। আপনার বিয়ে করেন নাই নিশ্চয়ই, না? করছেন দুজনেই? মাশাল্লাহ মাশাল্লাহ, এদিক দিয়ে আপনি অ্যাডভান্স মানুষ। দেখি 1 জন 2 জন 3 জন, আর দ্যাটস ইট, 4 জন। আপনি বিয়ে করছেন? হ্যাঁ, আপনার ছোট, আচ্ছা, 4 জন করেন নাই। তো যারা যখন করতে যাবেন তখন এই কথাটা মনে রাখবেন যে আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন যে ফ্যামিলির আমির কিন্তু পুরুষ, ইসলামিক ফ্যামিলি, মুসলিম ফ্যামিলির আমির পুরুষ। আপনি যদি আমির কাউকে মানে যে কোনো, আমাকেও এবং যে কোনো কাউকে মানতে যদি আপনার অসুবিধা হয়, তাকে বিয়ে করা উচিত না। কারণ এই সাবমিশনের ব্যাপারটা টোটালি ইসলামিক একটা ব্যাপার। এইখানে বললেন, আমি যে কোনো জায়গায় বলি, মানে ইসলামে তো আমি বলছি তো অথরিটি রিলিজিয়ান, আগেও বলছি আপনাদের, যে কোনো জায়গায় আপনি আপনার ফ্যামিলিতে বাপকে মানবেন, স্টেটের রুলারকে মানবেন, মসজিদের ইমামকে মানবেন। এই জিনিসটা নর্ম। না মানাটা কোনো একটা এক্সেপশনাল সিচুয়েশনে না মানতে পারেন, আল্লাহ বিরুদ্ধ কোনো জিনিস আপনাকে যদি অর্ডার করে, কিন্তু তাছাড়া এই মানাটাই হচ্ছে নর্ম। এইটা ওই মেয়েকে জানতে হবে যে ফ্যামিলির আমির ছেলে। এটা আমি একদম বিদেশি একজন মহিলার একটা লেকচারের কথা আপনাদের বলছি আগেও, যারা আগে আসছেন। উনি কি বলছেন, উনি বলছেন যে মেয়েদেরকে বলতেছেন, মেয়েদের উদ্দেশ্যে তার লেকচারটা ছিল, আগে বলছি আমি, লালা নাসিবা ওনার লেকচার। বলতেছেন যে দেখো, হাজব্যান্ড কিন্তু তোমার ফ্যামিলির আমির হবে এবং তোমারও মানে তোমার এইটা শিরোধার্য, তার আনুগত্য করবা। সুতরাং এমন পার্সোনালিটি মানুষকে বিয়ে করো না যার কাছে তুমি সাবমিট করতে পারো না। এমন কাউকে বিয়ে করবা যার কথাটা তুমি
তর্ক করা ছাড়া মেনে নিতে পারো, মানে পার্সোনালিটিটা যদি ওইরকম হয় আর কি। যাই হোক, তারপরে কি বলতেছেন, স্যাক্রিফাইসিং ক্যারিয়ার টু ডোমেস্টিসিটি, ঘরের কাজ করতে গিয়ে ক্যারিয়ারের করবে না, অ্যান্ড ভ্যালুজ দ্যাট আর ডিমড ইনফেরিয়ার টু ম্যাসকুলিন ওয়ান্স, এবং যে এমন সমস্ত মূল্যবোধ যেগুলোকে পুরুষালী জিনিসের কাছে নিকৃষ্ট মনে করা হয়। অর্থাৎ ধরেন বাচ্চা পালা, বললাম যেটা, বাচ্চা নিয়ে রাত জায়গা পাহারা দেওয়া আসে না, মারা যেগুলো করে আমাদের, লাস্টে খাওয়া, সবাইকে খাওয়া, এগুলো তো ট্র্যাডিশনাল একটাই। আর এই জন্যই মারা মা, আমি মনে করি যেটা, এই জন্যই মারা মা। ওই যে সৎমার ইসের গল্প আছে না একটা, আমি মাঝে মাঝে পলিটিক্যাল সার্কেলে বলি যে এটা দিয়ে আপনি বুঝবেন সৎমা সুলভ আর সুলভ কাদের আছে। পলিটিক্যাল সার্কেলের কথা আমি বলি, ওই সৎমা আর আপন মার গল্প জানেন না, যে একটা বাচ্চা নিয়ে ডিসপিউট লাগছে, দুজনেই বলতেছে বাচ্চাটা তাদের, এই গল্প জাস্ট, বাট এটাতে অনেক বড় একটা লেসন আছে। তখন যে রুলার সে বলছে যে, মানে কাজী যে, সে বলছে ঠিক আছে বাচ্চাটা হাফ করে কাইটা 2 ভাগ করে দুইজনকে দিয়ে দিই, সে কেউ ক্লেম ছাড়তেছে না। তখন আসল মা যে, সে বলছে আমার দরকার নেই। বুঝছেন তো, আলটিমেট ভালোটা কে চাচ্ছে, আলটিমেট স্যাক্রিফাইসটা কে চাচ্ছে, সে তখন বলতেছে আমার দরকার নেই। আর নকল মা যেটা, সেটা বলতেছে হ্যাঁ আমি ওই হাফ নিব, আর সে দাবি ছাড়বে না। তো কথাটা বুঝছেন তো, এই যে কোয়ালিটিটা, এইসব কোয়ালিটিগুলোর জন্যই মায়ের পায়ের কাছে বেহেস্ট, বা যাই হোক 3বার মায়ের কথা বলে 1বার বাপের কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোকে আপনি যদি ইনফেরিয়র মনে করেন, তাহলে এটা তো সেকুলার ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছে, এগুলোকে ইনফেরিয়র মনে করার কোনো কারণ নেই। এটা জাস্ট আরেকটা টাইপের যেটা আমরা পড়লাম এখন, যেটা আরেক ধরনের কাজ, এটার আরেক ধরনের মর্যাদা। তাদের তো রিলিজিয়াস মর্যাদাটা নাই, আমাদের তো রিলিজিয়াসটাও আছে। আরেক ধরনের মর্যাদা, আরেক ধরনের রাইট রেসপন্সিবিলিটির ব্যাপার আরেক ধরনের ডিফাইন্ড হয়। আচ্ছা আসেন, বাট ডেমড ইনফিরিয়র বাই হোম, এটা আমরা পড়ছি, কিন্তু অনেকদিন পরে আবার শুরু করলাম দেখে আমি পিছন থেকে আনছি, এই যে জায়গাটুকু পড়ছি আমরা। কিন্তু এই যে বললাম যে ইনফিরিয়র মনে করে, কে মনে করে ইনফিরিয়র, কে মনে করে ইনফিরিয়র? তখন বলতেছেন বাই মেন অফ কোর্স, যেসব ছেলেরা দুনিয়ার স্ট্যান্ডার্ডটা সেট করে তারাই হয়তো আপনাকে বলবে ইনফিরিয়র। তাদেরকে ইমপ্রেস করতে গিয়ে আপনার কাজ করতে হইতেছে, প্রাইমারিলি তাদের সমপর্যায়ের হইতে গিয়ে করতে হইতেছে। তারা বলতেছে যে হয়তো ইনফিরিয়র, মানে মেল স্ট্যান্ডার্ডে আপনাকে হয়তো ইনফিরিয়র মনে করবে। বাই হোম, যেমন ধরেন আপনি যদি এখন আল্লাহর স্ট্যান্ডার্ড ধরতেন, তাহলে আমরা কিন্তু ইনফিরিয়র কথাটা বলতাম না, ঠিক না? ডিমড ইনফিরিয়র বাই হোম, আপনাকে যারা বাইর করতে চাইতেছে, যারা আপনার বাইরে আপনার ট্যাঙ্গস করে হাইওয়েল পরে হাঁটতে পারেন কিনা এটা দিয়ে স্মার্টনেসকে বিচার করতেছে, তার চোখে আপনি নিজেকে, তাকে ইমপ্রেস করতে গিয়ে, তার চোখে গ্রেট হইতে গিয়ে কিন্তু আপনি অন্য কাজগুলোকে ইনফিরিয়র মনে করতেছে। বুঝছেন না? তো বলছেন ডিমড ইনফিরিয়র বাই হোম, প্রশ্ন করছেন, তারপর বলছেন বাই মেন অফকোর্স মানুষ, মানে পুরুষ মানুষরা ইনফিরিয়র মনে করবে। অলদো ম্যান অ্যান্ড ওমেন অ্যাজ দ্য এভিডেন্স হ্যাজ শোন আর ডিফারেন্ট অ্যান্ড হ্যাভ ডিফারেন্ট ভ্যালু। যদিও আমরা আগে পড়ে আসছি যে সকল করে যে ছেলে এবং মেয়েদের মানে ভ্যালুজ এবং ইসের ডিফারেন্স আছে, মানে নিজস্ব ডিফারেন্ট, তাদের ডিফারেন্ট, এভিডেন্স শোন আর ডিফারেন্ট অ্যান্ড হ্যাভ ডিফারেন্ট ভ্যালুজ, তারা একে অপরের চেয়ে আলাদা এবং তাদের ভ্যালুজগুলো ডিফারেন্ট আছে। মানে কোন জিনিসটাকে তারা মর্যাদা দেয়, কোন জিনিসটাকে ভালো মনে করে, সেই জিনিসটা ডিফারেন্ট। আচ্ছা, it is only when women judge their own worth at men's valuation that the problem arises. এমনি কোনো প্রবলেমই ছিল না, কিন্তু যখন ওই পুরুষের সাথে স্ট্যান্ডার্ডটাকে, ওইটাকে মানে ঠিক মনে করে যখন স্ট্যান্ডার্ডটা বিচার করতে যায়, তখনই সমস্যাটা শুরু হয়। বুঝছেন না? তখনই সমস্যাটা শুরু হয়। এরপরে বলতেছেন সো অ্যাট দ্য রিস্ক অফ লিটারারি নেগলিজেন্স, আচ্ছা এখানে বলতেছেন এ ওম্যান ইজন্ট অ্যাজ কনসার্নড উইথ স্ট্যাটাস অ্যাজ দ্য পেকিং অর্ডার। আচ্ছা, মেয়েরা তাদের মানে স্ট্যাটাস নিয়ে এত কনসার্ন না, মেয়েরা তাদের স্ট্যাটাসকে স্যাক্রিফাইস করতে পারে। আপনি দেখেন এই যে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার, বাচ্চা হইলো তার 2 দিন আগে, এই যে প্রসেসটা আপনাকে চিন্তা করছেন যে দ্য হেড অফ স্টেট হিসেবে জিনিসটা কত এম্বারাসিং মনে হতে পারে, কিন্তু তার কাছে সেটা মনে হয় না, তার মাতৃত্ব তাকে ওভারটেক করছে। বুঝছেন না? হ্যাপি সে। এই জায়গায় যদি একটা পুরুষ হইতো দেখতেন সে 3বার চিন্তা করতো। যেই জন্য দেখবেন একটা পুরুষ 2 নম্বর বিয়ে করলে লুকায়, মানে পলিটিক্যাল সার্কেল দেখবেন অনেক কইরা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারপরে কেউ জানে না যে সে একটা বিয়ে করছে। কেন লুকায়? যে তার স্ট্যাটাসটাকে সে খুবই করে, বিয়েটাকে সে অতই মনে করে না, বা পিতৃত্বকে সে অতই মনে করে। অনেকখানে দেখবেন ইন্ডিয়াতে দেখবেন বহু পলিটিক্যাল লিডারদের সাইড লাইনে বাচ্চা কাচ্চা বউ টো আছে, কিন্তু তারা এটা করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোদিরও নাকি বউ আছে বাকি। তারপরে এই যে ট্রাম্পের তো দেখতেছেন না, খালি এইটা লুকাও ওইটা লুকাও, এটারে ম্যানেজ করে ওটারে ম্যানেজ করে দিন যাইতেছে। তো কেন? তারা পলিটিক্যাল এটাকে, অথচ একটা মেয়ে কিন্তু ট্রাম্পের থার্ড ওয়াইফে খুব সুন্দর করে, তার একটু সমস্যা হবে না তার, বলতেছি মানে তুলনা বলতেছি আর কি।
তো এটা বলতেছে যে সো দ্যাট ইজ ম্যান অবসেশন, মানে এই যে স্ট্যাটাসটা বা সমাজের চোখে বড় হইতে হবে, রাষ্ট্রের চোখে বড় হইতে হবে, বা ফলোয়ারদের চোখে বড় হতে হবে, এটা হলো একটা মেল অবসেশন, এটা ছেলেদের একটা ব্যাপার, এটা মেয়েদের এত সমস্যা নাই। তারপর বলছেন সো অ্যাট দ্য রিস্ক অফ লিটারারি নেগলিজেন্স ওয়াই শুড ওয়াই সরি at the risk of ভুল পড়ছি আমি, so at the risk of literary intelligence why should any woman consciously adopt a male value system which devalues her own female values? কেন সে ভ্যালু সিস্টেম, মানে কোনটা দিয়ে আমরা ঠিক করবো কোনটা ভালো আর কোনটা খারাপ, এটা পুরুষদেরটা কেন নিব, আমারটা নিজেরটা স্যাক্রিফাইস করে? একটা মেয়ে কেন নিবে? একটা মেয়ের মা হইতে ভাল লাগে, একটা মেয়ে তার বাচ্চার দুধ খাওয়াইতে ভাল লাগে, একটা মেয়ের তার বাচ্চার কাপড় জামা ই করে চুলটা আছড়া স্কুলে পাঠাইতে ভাল লাগে। এই ভাল লাগাগুলোকে সে একটা মেল রেফারেন্সে কে মানে নিতে গিয়ে কেন স্যাক্রিফাইস করবে, বা এই এই ইনক্লাইনেশনগুলোকে কেন স্যাক্রিফাইস করবে, এটা ওনারা প্রশ্ন করতেছেন। উইচ ইজ ট্রু। আমি দেখতাম আমার মা যখন আমাকে স্কুলে পাঠাইতো, মানে যে আমার কাপড়টা পরাইতেছে, আমার চুলটা ঠিক করে দিতেছে, এই প্রত্যেকটা জিনিস সে এনজয় করতো। আমি জানি না আপনারা রিয়েলাইজ করছেন কিনা, করছেন এটা, প্রত্যেকটা জিনিস সে এনজয় করতো। এবং আমি বলছি এখানে যে 20 নম্বর রোডের এখানে থাকতাম, তখন ঢাকা হয় নাই, আমি ক্লাস 1-এ পড়তাম। তো আমাদের বাসার পরে ধান খেতে আমি যখন হাঁটতে শুরু করতাম আমার দেখা যেত না আমাকে, বুঝছেন তো, আমার হাইটটা এরম ছিল। ধান খেত থেকে আবার 15 নম্বর রোডে উঠলে, 15 নম্বর এখন যেটা আছে ওটা উঁচা, ওইটা উঠলে আমার দেখা যেত, আমার মাথা গায়ে থাকতো যে ওইখানে উঠলাম, তারপরে বাসে যাব, একা যাব, বাস কন্ডাক্টর আমার হাত ধরে, ওই সময় বিআরটিসির নতুন খুলছে, এই পিআরটিসির নাম ছিল, হাত ধরে নেওয়া, লেডিসদের জন্য যে সিট আছে ওখানে বসাই দিত, আবার আজিমপুরে হাত ধরে নামাই দিত, বুঝছেন। কিন্তু আমি বুঝতাম যে আমার মা এই প্রত্যেকটা জিনিস এনজয় করে, আমি বাড়ি আসতেছি ওটাকে এনজয় করে কেন, এটার জন্য সে যদি অফিস করতো, সে যদি ছেলেদের সাথে পুরুষদের সাথে দৌড়াইতো মতিঝিলে, সে কি এগুলো করতে পারতো না, কি এগুলো এনজয় করতো? এই এনজয় করাটাকেও এখন আমরা আস্তে আস্তে ইনফিরিয়র বানাই দিচ্ছি, বুঝছেন না। এনজয় যে করে সেই খ্যাত, সেই সেকেলে সে ইনক্যাপেবল অথবা সে অথর্ব, এটা আমরা বানাই ফেলছি আস্তে আস্তে, ইভেন ইসলামিক সার্কেলে এই জিনিসটা চলে আসছে। যাই হোক, এরপরে আমরা পড়ি পরের প্যাসেজটা। উইথ দ্য বেবি so dependent on the mother and the mother so fully occupied with the child, even today in spite of millions of years of evolution, women are still often caught unaware by their sheer volume of work involved in bringing up a baby. আমি যে কথাটা বলছি আগে বলে ফেলছি, ঠিক এই কথাটাই বলতেছি, এত বছরের মিলিয়ন্স অফ ইয়ার্স সকল ইনভলভমেন্টের পরেও তারা কিন্তু এই কাজগুলোকে এনজয় করে, যেগুলো আমরা বললাম। আমি এটা না পড়েই বলছি, আগে পড়া। তো এই যে ফুল অ্যান্ড দ্য মাদার সো ফুললি অকুপাইড উইথ দ্য চাইল্ড, বাচ্চাটা এত ডিপেন্ডেন্ট তার মার উপরে, আল্লাহ সিস্টেম বানাই দিয়েছেন, আর মাটা এত অকুপাইড, মানে প্রত্যেকটা জিনিস সে এনজয় করে এবং স্বভাবগতভাবে সে প্রত্যেকটা জিনিসকেই করে, মানে করে যায়, করতে সে এনজয় করে, তা আল্লাহ তাকে এটা দিয়ে দিয়েছেন। যেমন আমি আপনাকে বলছি অন্য বইয়ের ঘটনা, এটা এই বইটার নাম হচ্ছে, আমি নামটা ভুলে গেছি, প্যাভলভ বলে একজন রাশিয়ান সাইকোলজিস্ট ছিলেন, আইভান পেট্রোভিচ প্যাভলভ, কিন্তু বইটার নাম এই মুহূর্তে মনে পড়তেছে না আমার। সাইকোলজির বই, ইন্টারমিডিয়েটে যখন ছিলাম, প্রত্যেক মানুষের একটা কোট আনকোট চুলকানি থাকে এক একটা জিনিসের প্রতি, অ্যাস্ট্রোলজি, সাইকোলজি, এগুলো একটা বয়স থাকে না, অ্যাস্ট্রোলজি নিয়ে একটু ঘটবে, হাত দেখা নিয়ে একটু ঘাটাঘাটি করবে, তারপরে আপনার নিয়ে এই যে কী বলে এই সাইকোলজি নিয়ে একটু পড়াশোনা করবে, মনে করবে যে দুনিয়া সবাই আমি জানে যাবো আর কি, এরকম একটা ভাব। তো ওইরকম একটা বয়স ছিল আমারও, তখন এই বইটা পড়ছিলাম। তো ও বলছে যে আমরা যখন ঘুমায় যাই তখন আমাদের ব্রেনের একটা সেন্ট্রাল পোর্শন জেগে থাকে, কিন্তু সে শুধু স্পেসিফিক কিছু মেসেজ রিসিভ করতে পারে, সব মেসেজ পারে না। মায়ের জন্য সেটা হলো যে বাচ্চার উইম্পার, যেটা বাচ্চাটা করতেছে বা কাঁদতেছে, একটা মা একেবারে পার ঘুম থেকে দেখবেন চোখটা খুলে করছে, আল্লাহ তাদেরকে ওইভাবে বানাইছে, বুঝছেন না ব্যাপারটা। এই কথা আমি বলতেছিলাম যে আল্লাহ তাকে ওইভাবে বানাইছেন, আপনি একদম ভসভস করে ঘুমাইতেছেন পাশে, বুঝছেন না। মা ততক্ষণে হয়তো আপনার স্পঞ্জ কইরা, মানে ইনিশিয়াল কাজ শেষ, তারপরে আপনার হয়তো ডাকতেছে যে উঠো হসপিটাল নিতে হবে বা কিছু একটা, কিন্তু ইনিশিয়াল কাজ হওয়ার আগে আপনি ঘুমাইতেছেন, আল্লাহ আপনাকে এইভাবে বানাইছেন, তাকে এইভাবে বানাইছেন। এটা এই কথাটা বলতেছি আর। তো যাই হোক, it is not surprising that both mother and child developed a relationship of dependency on the hunting male. যে বলতেছেন যে এটা অবাক হওয়ার কিছু নাই, যে
প্রাইমারি কি বলবো অ্যানথ্রোপোলজিক্যাল ইসের মানে প্রাইমারি সোসাইটিগুলো কথা বলতেছেন, প্রাথমিক দিকের প্রস্তর যুগ বা ওই যুগের কথা বলতেছেন, যখন মানুষ মানে গুহার থেকে বাইর হয়েছে বা অথবা মানে শিকার করে খায়। তো বলতেছেন যে এটা মা এবং বাচ্চা দুইজনেই তখন থেকেই হান্টিং মেল, মানে যে পুরুষটা বাইরের থেকে গিয়ে খাবার জোগাড় করে নিয়ে আসে, জন্তু শিকার করে নিয়ে আসে, মাছ ধরে নিয়ে আসে, তখনকার কথা বলতেছেন। তখন থেকেই মা এবং বাচ্চা তার উপর ডিপেন্ডেন্ট, তার কারণ তাদের নেচারটাই এরকম যে এই সিস্টেমটা ই করবে। আজকে আমরা সেটাকে রিভার্স করার চেষ্টা করতেছি। মানে ওই সময় তো আর আপনার পলিটিক্যাল অপারেশন ছিল না বা ফেব্রিকেটেড জিনিস ছিল না, একদম নেচারের কাছাকাছি তখন মানুষ। তারা বিল্ডিংয়ে বাস করতে শুরু করে নাই, তারা বাটন টিপে, আজকে আনাইলে একটা ছেলেও বাটন টিপতে পারে, একটা মেয়েও বাটন টিপতে পারে, কিন্তু তখন যে তীর মারাটা বা শিকারের পিছনে চেজ করাটা সেটা ছেলেদেরই কাজ ছিল, ন্যাচুরালি ছিল। এবং এই যে রোলগুলো এগুলো মেয়েদের ছিল, বা বাচ্চারা মা বাচ্চা এভাবে ইন্টারডিপেন্ডেন্ট যে তারা খাদ্যের ইসের জন্য বা শিকার করার জন্য বা বাইরের জিনিস আনার জন্য তারা ওদের উপরে ডিপেন্ড করতো, পুরুষদের উপরে ডিপেন্ড করতো ট্র্যাডিশনালি। আচ্ছা, আসেন আমরা একটু আগাই। এই বইটা আমি অর্ডার করছি একটা, বলছি আপনাকে আমার একটা ফ্রেন্ড আসবে বোধহয় জুলাই মাসে, যদি নিয়ে আসে তাহলে আপনাদেরকে ফটোকপি যা যা চান কালেকশনের জন্য। আমি মনে করি এই বইটা প্রত্যেক বাসায় থাকা উচিত। কতগুলো বই আছে না যে মানে আপনি পড়বেন, আপনার মেয়ে পড়বে, আপনার ছেলে পড়বে, অ্যান্ড দেন অন, মানে সবাই পড়া উচিত। এটা সেরকম একটা বই। আচ্ছা, এরপরের যে প্যাসেজটা আমরা পড়বো সেখানে আছে যে অ্যাজ উই হ্যাভ নোটেড in an earlier chapter, intimacy, security, and fidelity are an erotic turn on for a woman. Achha. The orgasm rate rising 5-fold in the marital bed. এটা তাদের দেশের কথা, এটা আমাদের দেশে এখনও এটা এই কথা নিয়ে ডিসকাশনের সময় আসে নাই। তথাপি একটা খুব ভালো অবজারভেশন। কি বলতেছেন যে আর্লিয়ার চ্যাপ্টারে বলছেন, আগের চ্যাপ্টারে বলছেন, আমরা হয়তো বলছি আগে, না বললে আবার শোনেন। ইন্টিমেসি, সিকিউরিটি, ফিডেলিটি। ইন্টিমেসি কি? সময় নিয়ে বসে কথাবার্তা বলবেন, একজন আরেকজনের কাছাকাছি থাকবেন, সুন্দর করে কথা বলবেন, একটা আবহ তৈরি হবে। সিকিউরিটি, নিরাপত্তা, অর্থাৎ আপনি তাকে ছেড়ে যাবেন না, আপনি তাকে রাস্তায় বাইর করে দিবেন না, ওয়ান নাইট স্ট্যান্ড না, এই কথাটাই বোঝাতে যাচ্ছেন। ফিডেলিটি মানে আনুগত্য, এখানে মোস্টলি সেক্সুয়াল আনুগত্য বোঝানো হচ্ছে, অর্থাৎ একজন পার্টনারই থাকবেন, আপনি আপনার পার্টনার সোয়াপ করতেছেন না, বা প্রমিসকুয়াস না, আপনি ব্যভিচারী না, এই কথাই বোঝাচ্ছেন এখানে। আর এন ইরোটিক টার্ন অন ফর এ ওমেন, এই প্রত্যেকটা জিনিস মেয়েটাকে, একজন মেয়েকে বা একজন মহিলাকে সেক্সুয়ালি অ্যাক্টিভ হইতে সাহায্য করে, বা শি উড ফিল লাইক গোয়িং ইনটু এ রিলেশন, সোজা কথা। এই জন্য বলতেছেন অর্গেজম, যেটাকে আমরা বলি, মানে কি বলবো, এটা মিনিং বুঝেন বোধ সবাই না, আমি বাংলা মিনিং খুঁজতে গেলে এখন হাত রাখতে হবে। কালমিনেশন বা মেয়েদের সেক্সুয়াল কি বলবো ডিজায়ার এবং এক্সাইটমেন্টের পরিণতি, সুস্থ পরিণতি যেটা, সেটা অর্গেজম। রেট রাইজিং 5-fold ইন দ্য ম্যারিটাল বেড, যদি বিবাহিত হয় একটা মেয়ে, তাদের সমাজের কথা বলতেছে, তার যদি একটা সেক্সুয়াল এনকাউন্টার হয় হাজব্যান্ডের সাথে, তাহলে তার স্যাটিসফাইড হওয়ার এইটা হচ্ছে 5 times মোর পসিবিলিটি রাদার দেন যারা রাস্তায় ঘাটে তার সাথে শোয় তাদের। তার রিজন হচ্ছে কি, ওই তিনটে জিনিস আছে, ইন্টিমেসি আছে, ফিডেলিটি আছে, এবং সিকিউরিটি আছে। সে তো একজনের বউ, তার যদি একটা বাচ্চা হয় সেই বাচ্চাটার পরিচিতি আছে, তাকে অ্যাবর্শনের জন্য ক্লিনিকে দৌড়াইতে হবে না। এই সমস্ত জিনিস একটা মেয়ের যৌন জীবনটাকে আরও বেশি সুন্দর করে, আরও বেশি করে, 5 times মোর বলতেছেন, বুঝছেন তো? এগুলো তাদের সমাজের প্রবলেম, আমাদের সমাজের প্রবলেম এখনও হয় নাই, তবে হতে যাচ্ছে। 67% যে স্ট্যাটিস্টিক্স বললাম, তাতে আমাদের জীবনে হবে এটা, নজবিল্লা বলেন সবাই। আমাদেরকে অন্তত আল্লাহ, দাড়ি টুপি পরে যারা এসে এখানে বসছি, আমাদেরকে আল্লাহ যেন এখান থেকে করেন আর কি। আমরা সব দিক দিয়ে মাইনরিটি, এবং সব দিক দিয়ে মাইনরিটি হিসাবেই বাঁচা কোনো সমস্যা নাই, যদি আপনি বোঝেন যে হোয়াট ইট মিনস। আসেন এর পরটা দেখি আমরা। সাইফুল্লাহ রাশিদি আসছেন, আমার ওই প্রবলেমটা হয়েছে সলভ না? আচ্ছা। দ্য হ্যাপিলি ম্যারিড মেল অ্যাডাল্টারার ইজ নট, আচ্ছা এখানে বলতেছেন
দ্য হ্যাপিলি ম্যারিড ওম্যান হু হ্যাজ অ্যান অ্যাফেয়ার ইজ এ রেয়ার ক্রিয়েচার। একটা মহিলা যা বিয়েতে মোটামুটি সে একটা বিবাহ বহির্ভূত করতেছে, এটা খুব রেয়ার দেখবেন, এটা রেয়ার। কিন্তু মানে রেটটা বলতেছেন আর কি। কিন্তু একটা ছেলে দ্য হ্যাপিলি ম্যারিড মেল অ্যাডাল্টারার ইজ নট, মানে অনেক পুরুষ ব্যভিচারী পাবেন যে কিন্তু বিয়েতে খুব খুব ভালো আছে, মানে তার বিয়েটা সুন্দর, তারপরে সে বাইরে একটা অন্যখানে ইনভলভ হচ্ছে। মেন আর 3 times more likely than women to instigate an affair. অ্যাফেয়ার বলতে ওরা, যদি অ্যাফেয়ারটা আমরা জেনারেল কেসে ইউজ করি, কিন্তু ইংল্যান্ডে আমেরিকায় যখন অ্যাফেয়ার বলবে তখন বুঝবেন বিবাহিত মানুষের সম্পর্কে কথা বলা হচ্ছে। তো বলতেছে যে একজন 3 times, ছেলেরা 3 times মেয়েদের চেয়ে 3 times বেশি ইনস্টিগেট করে অ্যাফেয়ার, মানে তারা একটা বিবাহিত থাইকাও একটা মেয়ের দিকে তাকাবে, তার সাথে সম্পর্ক কথাবার্তা বলতে চেষ্টা করবে, দেন ওমেন, এটা বলতেছেন স্ট্যাটিস্টিক্স। এগুলো কোনো না, মানে কোনো সাহিত্য না, এগুলো যেগুলো আমরা পড়তেছি। আচ্ছা, আপনারা কি এম্বারাস ফিল করতেছেন এগুলো শুনতে? এগুলো তো হাকিকত, এগুলো জানা উচিত এবং জানার ইটা কি, মানে মেরিটটা কি। আপনি ঠিক থাকবেন, আপনার ফ্যামিলি ঠিক থাকবে, আপনি কোনটার বিনিময় করবেন এটা বুঝবেন। আমি এই নিয়ে, এই যে এক্সামিনেটাল অ্যাফেয়ার নিয়ে একটা পড়তেছিলাম, ওদেরই কোনো ইচ্ছা আমি ভুলে গেছি, ইয়াহু অথবা এমএসএন কোথাও একটা মানে লেখা আর কি। তো সেটাতে বলতেছে, একজন মহিলা বলতেছে তার মহিলা ম্যারিড না, কিন্তু তার যে প্রেমিক সে ম্যারিড। তো তার সাথে তার এক্সামিনেটাল অ্যাফেয়ার ছিল, তারপরে যে শেষ হয়ে গেছে তখন সে বলতেছে যে এই লোকটা তার বাবা মা ছেলে মেয়ে সবাইয়ের কাছে মিথ্যা কথা বলে আমার কাছে আসতেছে, অথচ আমি কত বোকা ছিলাম যে আমি ভাবতেছি যে আমার কাছে সত্যি কথা বলতেছে, অর্থাৎ আমাকে ভালোবাসে, আমাকে ছাড়া বাঁচবে না, এগুলো সত্যি কথা, এটা আমি মনে করছি। অথচ সে তার বাবা মা ছেলে মেয়ে সবার কাছে, সমস্ত নিকটজনের কাছে মিথ্যা বলে আমার কাছে আসছে। কথা চিন্তার ব্যাপার আছে না? মানে হঠাৎ আমার মনে হলো ক্যাজুয়ালি এটা বলতে গিয়ে আর কি। তো এটাও একটা চিন্তার ব্যাপার আছে যে অন্যকে ফাঁকি দিতেছে, আপনি মানে তার নেচারে যদি থাকে ফাঁকি দেওয়া বা প্রতারণা করা বা ঠকানো, তাহলে আপনাকে শুধুমাত্র দুনিয়াতে ঠকাচ্ছে না এটা ভাবাটা আপনার জন্য ঠিক না। চিন্তা করা উচিত, চিন্তার ব্যাপার আছে এখানে। কিছু বলবেন? আপনার হাতটা এমনি উঠছে। আচ্ছা, হ্যাঁ বুঝছি, না এটা ঠিক আছে, ইন্টারাকশন অনেক সময় হয় অনেক। আচ্ছা, এরপরে আমরা দেখি একটু আগাই, দ্য স্ট্যান্ডার্ডস আর ইনডিড ডাবল। এটা তো ছেলেমেয়ের ব্যাপারে স্ট্যান্ডার্ড ডবল হইতেই হবে, এইটা নিয়ে তো এত কথা। স্ট্যান্ডার্ড ডবল হইতে হবে, ডবল মানে যে ইনফিরিয়ার তা না, এটা বারবার বলছি আবার বলতেছি, ডবল মানে যে ইনফিরিয়ার তা না, কিন্তু ডবল স্ট্যান্ডার্ড তো ডবল অবশ্যই। In that an extramarital affair does not mean different things. Sorry, in that an extramarital affair does mean different things and has a different level of importance for man and woman. Extramarital affair যদি হয়, দুইজনের জন্য দুটা আলাদা জিনিস এবং আলাদা এফেক্ট থাকবে। একটা ছেলে দেখবেন যার যদি একটা এটা কিছু না, এটা তো জাস্ট কথার কথা বা একটা জাস্ট একদিনই শেষ, এটা যাই ছিল, অনেক মানুষকে বলতে শুনে, আমি নিজে শুনছি বলতে যে এটা কোনো এমন কোনো সিরিয়াস কিছু না। কিন্তু একটা মেয়ের জন্য কিন্তু লাইফ শ্যাটারিং, সে কিন্তু আর ওই জায়গায় থাকতে পারে না সাধারণত। এক্সট্রামেটাল অ্যাফেয়ার যদি রিয়েলি হয়, সে কিন্তু আর ওই আগের জায়গায় থাকতে পারে না, এটাই বলতেছেন ওনারা। ফর ম্যান অ্যান্ড ওমেন বলতেছেন ইট ডিডন্ট মিন এনিথিং মাটার্স দ্য ম্যান। একটা ছেলে বলবে এটা কোনো মিন করে না কিছু, এটা জাস্ট একদিন দুই দিন খাইছি কোথাও, ঘুমাইছি বা থাকছি, শেষ ওইখানে। একজন ছেলে কিন্তু এভাবে বলতে পারবে কথাটা, কিন্তু একজন মেয়ের জন্য এটা একদম জীবনটাকে একেবারে তছনছ করে দেওয়া জিনিস হবে, সেটা বলতেছেন আর। when his indiscretion is revealed, কিন্তু বলতেছেন and it is almost certainly, আচ্ছা বলতেছে যে যখন তার হবে, মানে যখন তাকে সে ধরা পড়বে বা যখন তাকে করা হবে, তখন দেখবেন যে তার এটা কোনো ব্যাপার না, সে এটা মানে করে দিবে। হি সেজ দ্যাট হি লাভস হার জাস্ট অ্যাজ মাচ অ্যাজ এভার। সে বলবে যে, বউকে বলবে যে আমি তোমাকে চিরকালের মতোই ভালোবাসি, মানে একটা মেয়ের সাথে উঠা বৈশা বা ঘুমায়াও বলবে যে না, তোমাকে আমি চিরকালের মতো ভালোবাসি। এই জন্যই আল্লাহ 4টা বিয়া জায়েজ করছেন ছেলেদের জন্য, যে সে আরেকজনের সাথে করে বলতে পারে তোমার আমি চিরজনকালের জন্য ভালোবাসি। এই কথাটা আমরা বলি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ঘরে রেখে যখন নেক্সট বিয়াটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছিলেন,
আমরা কি ধরে নিব যে আয়শা রাদিয়াল্লাহু আনহাকে ভালো না বাইসে আরেকজনকে আনছেন, অথবা আয়শা রাদিয়াল্লাহু আনহার ভিতর কোনো ডেফিসিয়েন্সি ছিল দেখে আরেকজনকে নিয়ে আসছেন, তাকে দিয়ে তার হচ্ছিল না দেখে? তা না, কিন্তু এই জিনিসটাই আমরা মানে মানে মিস করি বা বুঝি না অনেক সময়, যেই জন্য আমরা আর্গু করি এটা। তো বলতেছেন যে বাট দ্য ওয়াইফ সিজ হিজ অ্যাফেয়ার মানে হাজব্যান্ডের অ্যাজ অ্যান অ্যাসল্ট অন হোয়াট ইজ টু হার মোস্ট প্রেশাস ইন্টিমেসি অ্যান্ড ফিডেলিটি। কিন্তু ওয়াইফ এটাকে দেখবে যে আমার সব কিছু শেষ করে দিল, বুঝছেন না? কারণ কি, ইন্টিমেসি এবং ফিডেলিটি মানে কি আনুগত্য, সেক্সুয়াল আনুগত্য যেটা বললাম। ইন্টিমেসি মানে তো দুজন একসাথে, এই জায়গাটা আর কারো হবে, আর কারোর সাথে শেয়ার হতে পারে, এটা চিন্তাই করবে না, সে তার সব কিছু শ্যাটার্ড হয়ে যাবে। আপনাদেরকে এই গল্পটা সবাই জানেন না যে আমার এক জাহাজি বন্ধু, আপনি চেনেন, অনেকেই চেনেন, তার আপন খালাতো বোন, এরা হচ্ছে এক সচিবের মেয়ে। সচিব হঠাৎ করে মারা গেছে, কিন্তু তার আগে তারা বড় হয়েছে বেলজিয়াম, রাষ্ট্রদূত ছিলেন ওইখানে, বড় হয়েছে, বেলজিয়ান পাসপোর্ট অলসো আর কি, বুঝছেন। তো এখন আপনার আমি দেখছি মেয়েদের জাস্ট নর্মাল, জাস্ট আমাদের দেশের যে কোনো মেয়েদের মতো মেয়ে। আমি বোধহয় ওই বন্ধুর সাথে, বন্ধু মানে আমার জুনিয়র ফ্রেন্ড, তার সাথে গাড়িতে তাদেরকে উঠাইছি বা নামাই দিছি ওই সানরাইজ মার্কা, যখন সানরাইজ খুব চালু ছিল এক সময়, এখন বোধহয় সানরাইজ ট্যাপ খেয়ে গেছে না, উদ্ভাস। তো ওই ওনারা মারা যাওয়ার পরে, মানে হাজব্যান্ড মারা যাওয়ার পরে, মহিলা মানে ওনাদের জায়গা জমি যা ছিল কষ্ট করে পালতেছেন আর কি বাচ্চাদের, মাও টিচার মেয়েও টিচার, ইংলিশ মিডিয়াম কোনো স্কুলে। তো উত্তরায় এক বোন শিখান, আপনার আকরামুজ্জামান ভাইয়ের সাথে খুব ক্লোজ, মানে ক্লোজ বলতে রিলিজিয়াসলি ক্লোজ। এক বোন শিখান, যে কোরআন শিখান। তো ওর কাছে ওই মেয়েকে মা দিয়ে আসছেন আর কি, যে আমার মেয়েটার একটু কোরআন শিখাই দিন। তো মেয়ে, উনি তার কোরআন বলতে খালি পড়া শিখান নাই, উনি তফসির অর্থ সব শিখাইছেন। তখন মেয়ে বলছে, সত্যি আল্লাহ কথা বলছেন, সত্যি রসুল এই কথা বলছেন। ওইখান থেকে উঠে গিয়া হিজাব নেকাব বোরকা কিনে নিয়ে বাসায় ঢুকছে, যে আজ থেকে সে এটাই করবে। এইটা দেখে ওর মা তো একদম তেলে বেগুনে জ্বলে উঠছে, হাতে ধইরা মেরে স্ট্রেট ওই মহিলার কাছে নিয়ে আসছেন। এই তুমি আমার মেরে কি বলছো, কি শিখাইছো? বলছে আমি তো কোরআন শিখাইছি, কোরআনের বাইরে কোনো কথা বলে। তোমাকে আমি কোরআন পড়াইতে শিখাইতে বলছি, অর্থ 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 বলতে গেছো কেন? তোমাকে কি আমি অর্থ বলতে বলছিলাম? দিস ওয়াজ দ্য অ্যাকুইজিশন আর কি। তারপরে ওই মেয়েটা আসছিল আমাদের স্কুলের টিচার হবে বলে। আর বাকিটুকু বলি, ভিতরে বসে আছে, হাজব্যান্ড বাইরে বসে আছে, আকরামুজ্জামান ভাইয়ের হালাকা। আকরামুজ্জামান চিনে তারা। তখন এখানে জিজ্ঞেস করছে যে বেশ দূরে থাকে কোথাও, ড্রাইভারের সাথে একা আসতে হবে স্কুলে, এটা জায়েজ কিনা? আকরাম ভাই বললেন, না এটা তো ঠিক না, যদি এটা রেগুলার অ্যাফেয়ার হয়। সে আর চাকরিতে আসলো না। মানে এটা আরও আমার যদি দরকার ছিল তাকে, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করছি তার বুঝটা আর কি, যদি এইটাই বুঝ হয়ে থাকে বা এটাই বুঝে থাকে। মানে এই বলতেছি যে মানে কোরআন কোরআন যদি কেউ রিয়েলি করে পড়ে, আমরা আগেও বলছি, আবারও বলতেছি যে ডক্টর হাসানুজ্জামান চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সের টিচার, উনি কিন্তু কোরআনের ভুল ধরার জন্য, উনি কমিউনিস্ট ছিলেন, নাস্তিক ছিলেন, কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে শুরু করছিলেন। অ্যান্ড দেন উনি তো আলহামদুলিল্লাহ মানে অনেক দিনদার একজন মানুষ হয়ে গেছেন পরে। আসেন আমরা একটু আগাই। ইফ শি ওয়ার টু এম্বার্ক অন অ্যান অ্যাফেয়ার, ইউ ক্যান বেট দ্যাট ইট উড মিন এ লট টু হার। তার যদি একটাই হইতো, মেয়েটা, সে যদি একটা অ্যাফেয়ার যেত, তাহলে এটা অনেক গভীর একটা ব্যাপার, এটা বুঝবেন, অনেক গভীর ব্যাপার। শি ক্যানট ফরগিভ হিম, ফর শি ক্যানট ইভেন আন্ডারস্ট্যান্ড হিম। সে মাফ করতে পারে না হাজব্যান্ডকে। এটা তো মেয়েদের কথা বলে, উল্টাটা আবার আগের প্রসঙ্গে যাচ্ছে, হাজব্যান্ডের একটা অ্যাফেয়ার্স এসে সে মাফ করতে পারে না, মাফ করতে পারে না, কিছুতেই ভুলতে পারে না, এমনকি বোঝেও না যে কী করে সম্ভব যে আরেকটা মেয়ের সাথে থাইকা এসে আবার আমার সাথে থাকতেছে। কিন্তু আল্লাহ এইভাবে আপনাকে বানাইছে। এইটা যদি বুঝতো তাহলে এটাও মাইন্ড করতো না বা এটাও করতো, মানে কী করে মানে আরেকজনের সাথে, বুঝছেন তো, মানে এটা আমি দেখছি একদম কোনো এক্সেপশন ছাড়া। তো এটা বলতেছেন, দেয়ার ব্রেইনস অ্যান্ড দেয়ার হরমোনস হ্যাভ মেড দেম স্ট্রেঞ্জার্স টু ওয়ান অ্যানাদার। তাদের ব্রেইনগুলা আর তাদের হরমোনগুলা একজনকে আরেকজনের কাছে অপরিচিত বানায় দিচ্ছে। এই জিনিসটা কোনো দিন বুঝবেন না যে একজনকে একদম মন প্রাণে ভালোবাসাও যে আরেকজনকে ভালোবাসা যায়, এটা একটা মেয়ে বুঝবে না কোনো।
কিন্তু এটা ছেলের কাছে এটা ডাইল ভাত জাস্ট লাগে, ইট ডিডন্ট মিন এনিথিং, বলছে না, এটা কোনো মিন করে না কিছু, এটা কিছু মিন করে না। এইটা আসলে আমরা তো কাউন্সেলিং করি, আমরা শুনি, বলি, বোঝাইতেও চেষ্টা করি। এইভাবে যদি কেউ বোঝে তাহলে কিন্তু ইজি হয়ে যায় জিনিসটা। এইভাবে বুঝলে মানে এটাই যে নেচার, এটা আল্লাহ বানাইছেন, এটা বায়োলজি, এটা হরমোন, এটা ব্রেইন, এটা বুঝলে কিন্তু খুব ইজি হয়ে যায়। আর এটা না বুঝলে তো নিজের খালি কেন এরকম, কী করে পারলো সে, প্রথম কথা হচ্ছে কী করে পারলো সে, কানতে কানতে খালি দেখবেন খালি কানতেছে, আপনি খালি টিস্যু ধরাই দিতেছেন, কী করে পারলো সে এটা করলো, আরেকটা বিয়া কী করে সে করলো, বুঝছেন না, এই মানে কী করে সে এই করতে গেল বা এই এই জিনিসই করলো। আমরা দেখছি বহু কেস। এরপরে বলতেছেন, আমরা তো ওই জাস্ট এক্সার্টগুলো পড়তেছি, যে জায়গাগুলো আমি পড়ার সময় প্রথমবার দাগাইছি সেগুলো পড়তেছি শুধু। We would simply suggest that the work would be easier once we fully understood the nature of the task and the differences to be overcome, instead of bringing up our children either in ignorance of those differences or the enormous belief that there are none. বলতেছেন বাচ্চা প্রতিপালন করার কাজটা অনেক সহজ হয়ে যাবে যদি আমরা বাচ্চাদেরও বোঝাই যে ছেলে এবং মেয়েরা ডিফারেন্ট, এবং এইভাবে যদি করি, যদি তাদেরকে এই ডিফারেন্সগুলো শিখায় বড় করি, তাহলে খুব ইজি হয়ে যাবে। ইনস্টেড অফ মানে এর পরিবর্তে ব্রিঙ্গিং আপ আওয়ার চিলড্রেন আইদার ইন ইগনোরেন্স অফ দোজ ডিফারেন্সেস, বাচ্চাদেরকে আমরা এই ডিফারেন্সগুলোতে ইগনোর করি বা না জেনে যদি বড় করি, অথবা ডিনাই করি বা অস্বীকার করি। একটা হচ্ছে জানলাম না, এই সেকুলার সোসাইটিতে, মডার্ন সোসাইটি থেকে আমরা না তোমার ছেলেমেয়ের কোনো ডিফারেন্স নাই, অথবা চ্যালেঞ্জ করে, একটা হচ্ছে জানি না, আরটা হচ্ছে অস্বীকার করা, জানি কিন্তু অস্বীকার করলাম, তাইলে আমাদের বাচ্চা প্রতিপালনের কাজটা অনেক কষ্টকর হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। রাদার এই ডিফারেন্সগুলোকে অ্যাকনোলেজ করে, মা এবং বাপের ডিফারেন্সও এবং ছেলে এবং মেয়ের ডিফারেন্সও, তার মানে এটা না যে খাওয়ার প্লেটে বড় টুকরাটা ছেলেটা দিবেন, ছোটোটা, আমরা কিন্তু এটা বলতেছি না, আমরা ওই ডিফারেন্সটার কথা বলতেছি না, কিন্তু আমরা বলতেছি পড়াশোনায়, কাজে, খেলায়, পরিচর্যায় দুইজনকে আলাদা অ্যাটেনশন, আলাদা ধরনের অ্যাটেনশন দিতে হবে, তাই না, আলাদা ধরনের অ্যাটেনশন দিতে হবে। এই জিনিসটা যদি করি, আমাদের টাস্ক অফ কি, রেজিং আপ চিলড্রেন অর রেজিং আপ দ্য ফ্যামিলি বা যাই বলেন, সেটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে যদি আমরা ডিফারেন্সটা অ্যাকনোলেজ করি এবং সেই অনুযায়ী কাজ করি বা এই করি। সিম্পল কথা, সিলেটে যে ওয়ার্কশপটা করতেছি আমরা মাদ্রাসায়, একটা ছেলে তো কইতে পারতো যে স্যার 13টা মেয়ে পরীক্ষা দিল আর মেশিন পাইলো, আমাদের একটা সুযোগ দিলেন না, একটা ছেলে তো বলেন, কেন বলেন, হি নেভার থিঙ্কস যে ওই কাজটা তার। এখন যে আমরা কম্পিউটার ওয়ার্কশপটা খুলবো প্রাইমারিটা ছেলেদের জন্য, বুঝছেন না, তারপরে তাও আমি অপশন রাখছি যে মেয়েরা শিখতে চায় তাদের ভিতরে হয় আলাদাভাবে ব্যবস্থা করবেন, এটা বলে আসছি। কিন্তু এই যে ডিফারেন্স, এটা অ্যাকনোলেজ করাটাই বেটার, থিংস বিকাম ইজি। সেখানে যে আপনি জোর করে একটা ছেলে ফুটবল খেলতেছে, তারা এটা বেটার তুই সেলাই শিখ আজকের থেকে, হ্যাঁ, এটা সে বুঝছেন না ব্যাপারটা, তার নেচারের এগেন্সে যায়। তার মানে এটা না যে কোনো ছেলে সেলাই করে না তা না, কিন্তু ন্যাচারালি কতগুলো ইনক্লিনেশন থাকে সেটা বলতেছে। হ্যাঁ, টেলার, হ্যাঁ হ্যাঁ, মানে আমি কিন্তু এই প্রফেশনাল কথাটা বলি নাই, আমি বলছি ন্যাচারাল, যেটা ন্যাচারাল। যেমন ধরেন আপনি আপনার বোতামটা লাগাইতে পারেন বাসায়, কিন্তু এখানে বলেন তো ম্যারিড যারা আছেন কয়টা বোতাম আপনার নিজেরটা নিজে লাগাইছেন? আমি লাগাইছি কোথায়? মেরিন একাডেমিতে, যেখানে না লাগাইলে আমার মানে হ্যাঁ পাস হবে না, জান থাকবে না, ওইখানে লাগাইছি। কিন্তু এমনি কে কয়টা বোতাম লাগাইছেন যে আচ্ছা আমার জামার বোতামগুলো এই পাশ থেকে নাই, আমি একটা একটা করে লাগাই। তুমি করো, বাজারটা করে নিয়ে আসো বাইরের থেকে, নিউ মার্কেট থেকে, আর আমি বোতামটা লাগাই। কয়জন করছেন বলেন? ন্যাচারালি করছেন, এটা কোনো না। এই যে গোছগাছ করা, আমার তো মানে এই বয়সেও আমার ওয়াইফের সাথে আমার সারাক্ষণ এটা নিয়ে লেগে থাকে। আমি যখন বইগুলো আনলাম, মানে এক সপ্তাহের ভিতরে ধরেন গোছগাছ করলো সে, একটা এক সপ্তাহের ভিতরে এরম করে তেড়া বেঁকা হয়ে চারিদিকে আসে, আর এটা নিয়ে কথা শুনতেছি, তারপর একদিন এসে দেখলাম একদম সাজানো গোছানো। এটা তাদের নেচারে আসে। আর আমাদের নেচারে হলো, আমি কি মনে করি, হাতের কাছে পাইতে হবে, তো সাজায় গুছায় কী হবে, মানে কাজের সময় পাইলাম না, সাজায় গুছায় রেখে লাভ আছে? এইখানে চলতেছে এখনও, এই রিসেন্টলি হয়েছে, 2-3 দিন আগে হয়েছে আমার। তো এই আর কি ব্যাপারটা, এইটা অ্যাকনোলেজ করলে, এটাকে মেনে নিলে যে এটা দুইটার ভিতরে দুই ধরনের বিউটি আছে, দুই ধরনের আছে, তাইলেই সহজ হয়ে যায়। আর যদি কোনটা ঠিক নিয়ে আর্গু করেন, সারা রাত জায়গায় থাকবে। আচ্ছা, এরপরে বলতেছেন 98% women in 100
according to an American study, wanted men to talk to them more about their own personal thoughts, feelings, plans, emotion and questions, and to ask them about their own. মেয়েরা চায় কথা বলতে এবং কথা শুনতে, কথা বলতে, আলাপ করতে। আগেই বলছি ইন্টিমেসি, আলাপ করতে, জাস্ট মানে কি বলবো 5 মিনিট স্ট্যান্ড সেক্সুয়াল এনকাউন্টার, এটা কিন্তু মেয়েরা চায় না, একেবারে তাদের নেচারের এগেনস্টে যায়। তারা কি চায়? হাজব্যান্ড তাদের সাথে শেয়ার করুক, কি শেয়ার করবে, এই যে বললেন আবার একটু লিস্টটা পড়ি, দেয়ার ওন পার্সোনাল, মানে হাজব্যান্ডের বা ছেলেদের বা যাই হোক পার্টনারের থটস, চিন্তাভাবনা, ফিলিংস, যা ফিল করে সে, ভাল লাগা খারাপ লাগা, প্ল্যানস, কি করতে চাই, এ আমার মাথায় আসে, যখন আসতন দেখা যাবে, বুঝছেন না? এরকম একটা ভাব আছে না আমাদের। কিন্তু একটা মেয়ে দেখবেন বিয়ার পারলে 1 সপ্তাহ পর থেকে বলবে যে আচ্ছা ভবিষ্যতের কী চিন্তা করতেছে, বুঝছেন না? ভবিষ্যতের চিন্তা বলতে একটা ছোট্ট বাসা হবে কোথাও, একটা মানে চাদর বিছানোর মতো একটা বিছনা হবে নিজের, বুঝছেন না? মানে তোমার প্ল্যান কি এটা জানতে চায়। তা আমার যেমন, আমি তো সারাটা জীবন প্ল্যানলেস চালাই গেলাম। হ্যাঁ, আমি আপনাদের আগে বলছি কত পয়সা কামাই করছি আমি নিজে জানিও না, যা চাকরি করছি। আমার যা দেখতেছেন যেটুকুই আছে এটা শেষ 2 বছরের চাকরি, আগেগুলো কী করছে আমি জানি না। কিন্তু আমার ওয়াইফ বিং টোটালি, মানে অনেকের চেয়ে, অনেক মেয়েদের চেয়ে একটা টোটালি ডিফারেন্ট হওয়া সত্ত্বেও মানে এই চিন্তাগুলো হয়তো তার মনেও ছিল যে একটা প্ল্যান দরকার, একটা দরকার। একসময় সে ছেড়ে দিস। আচ্ছা আসেন তারপর দেখি, ওমেন আর মোর ইমোশনাল বিকজ দে আর মোর স্পেসিফিক্যালি ডিজাইন টু কেয়ার অ্যাবাউট পিপল। তাদেরকে আল্লাহ ডিজাইন করছেন টু কেয়ার অ্যাবাউট পিপল, মানুষের ব্যাপারে কেয়ার করবে, ইন জেনারেল মানুষের ব্যাপারে কেয়ার করবে, তার আত্মীয় হোক অনাত্মীয় হোক, বুঝছেন না? তার মনটায় একটা আসবে। আমরা এই যে হামজা ইউসুফের একটা বলি না যে আরব সোসাইটিতে আগে কী ছিল, হেরেম ছিল, মানে ছেলেরা বাইরে থাকতো, মেয়েরা ভিতরে থাকতো, আলাদা দুটো ওয়ার্ল্ড ছিল। তো ওই ওয়ার্ল্ডের ভিতরে হঠাৎ একটা বাচ্চা কাইন্দা উঠছে, হয়তো 2-3টা মা চলে আসছে তারে দুধ খাওয়াবে দেখে, বাচ্চার কান্না থামাইতে। এই যে ন্যাচারাল জিনিস, আপনি তাকেও দেখবেন না, আপনার পর বিরক্ত, ভাই চুপ করবেন, বুঝছেন না? উল্টাটা হবে আপনার কিসের দুধ খাওয়ানোর চিন্তা তো আপনার আসবেই না, আপনার চুপ কর। এইটা হচ্ছে আল্লাহর দেওয়া ডিফারেন্স, এটা আপনি অস্বীকার করার কোনো উপায় নেই। তো বলছেন তাকে ডিজাইন করা হয়েছে টু কেয়ার অ্যাবাউট পিপল, মানুষের ব্যাপারে কেয়ার করবে, হিউম্যান রিলেশনটা করবে, বা স্নেহ থাকবে, মমতা থাকবে, মার্সি থাকবে। দে এক্সপেরিয়েন্স আদার পিপলস ডিস্ট্রেস অ্যাজ দেয়ার ওন। মেয়েরা যখন অন্য কাউকে বিপদে পড়তে দেখে তখন তারা সেটাকে নিজের একটা বিপদ হিসাবে করে। এটা কিন্তু খেয়াল করেন বাসায়। আপনি দেখেন যে আপনার ওয়াইফ এসে আপনাকে কতবার রিকোয়েস্ট করছে, যে বিনয় রিকোয়েস্ট করছে যে অমুকের অবস্থাটা খুব খারাপ, বা অমুকের এটা দরকার, বা এটা আপনি করেন, এটা ডিফারেন্ট মোডে করেন। আমি যেন একটা মেল দিলাম, আচ্ছা এটা করতে হবে, কিন্তু আপনার ওয়াইফ তো আপনার বলছে আমাদের বুয়াটা কিন্তু দিন চলে না তার, অথবা আমাদের ওর চলে না, আপনার কাছে দেখবেন কত সুপারিশ আসে এরকম তার থ্রুতে, বিকজ সে অন্যের ডিস্ট্রেসটাকে তার নিজের ডিস্ট্রেস হিসাবে নেয় বা করে। আল্লাহ তাদেরকে এইভাবে বানাইছেন, আর আমাদেরকে বানাইছেন টু ওয়ার্ক উইথ মেশিন, সোজা কথা। তাদেরকে বানাইছেন টু ওয়ার্ক উইথ হিউম্যান বিংস, আর টু বি উইথ হিউম্যান বিংস। আমরা এই জন্য মেশিন চালনায় বেটার, মেশিন চালনা, ফ্যাক্টরি চালনা, ট্যাঙ্ক চালনা, প্লেন চালনা আমরা বেটার হব। হ্যাঁ, কোনো মেয়ে 10 জনের ভিতরে একজন হইতে পারে, কিন্তু সেটা এক্সেপশন। এইখানে বলবে পরে যে একজন মার্গারেট থেচারের এগেনস্টে 10 জন পুরুষ মার্গারেট থেচার পাওয়া যাবে, তো মার্গারেট থেচার হচ্ছে এক্সেপশন। এটা দিয়ে আমরা মানে মেয়েদের নর্ম বিচার করবো না, আমরা বলবো না যে মার্গারেট থেচার পারছে তো আমরা পারবো না কেন। আমাদের দেশে 2 জন মার্গারেট থেচার পাশাপাশি, একজন না। আমাদের দেশে এদিক দিয়ে বেশি ফার্টাইল আর কি। আচ্ছা, because her sum of proportion is different from his is literal, objective, hers approximate, subjective। খুব বড় একটা কথা বলে ফেলেছেন এক লাইনের ভিতরে। বলতেছেন যে যেহেতু ডিফারেন্ট সেন্স অফ প্রপোর্শন বা সব কিছু তাদের ডিফারেন্ট, তখন কি একটা ছেলের কথাটা হচ্ছে লিটারাল এবং অবজেক্টিভ, দুইটা কথা বলছেন। লিটারাল মানে যে কথাটা বলতেছে ওটা একেবারে আক্ষরিক অর্থে বলতেছে, আর অবজেক্টিভ মানে
নৈর্ব্যক্তিক বলতেছে, কিন্তু একটা মেয়ের এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, মানে একদম কিতাবি না, অ্যাপ্রক্সিমেট একটা কথা বলবে, এবং সাবজেক্টিভ মানে পার্সন টু পার্সন ভ্যারি করবে। বুঝছেন তো? আন্দাজ বুঝছেন কথাটা কি বলতেছি? আরেকটু সহজভাবে যদি বলি, একজনের অঙ্ক একজনের সাহিত্য, খুব সহজ করে যদি বলতাম আর মানে ঠিক এই কথাটা বলেন নাই, কিন্তু একজনের অঙ্ক মানে কি, অঙ্ক কিন্তু অবজেক্টিভ, সাবজেক্টিভ না কিন্তু। আর লিটারাল মানে 10-10ই। আর সাহিত্য কিন্তু সাবজেক্টিভ, এক একজনের মনের এক একটা ভাবনা। বুঝছেন না? এবং কথাগুলো কি অ্যাপ্রক্সিমেট কথা, মানে অঙ্কের মতো 4-2 XY না। আমি জাস্ট একটা সিমিলি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আর অনেক বড় কথা বলছেন এক লাইনের ভিতরে। অ্যাঙ্গার ইজ এ ফাংশন অফ হাই টেস্টোস্টেরন লেভেলস। এটা বলছেন অ্যাঙ্গার যে জিনিসটা, রাগ, এটা কিন্তু মেল হরমোন যেটা, এটার ফাংশন। সোজা কথা, যদি তার অন্য কোনো মস্তিষ্ক বিকৃতি বা পার্সোনালিটি বিকৃতি না থাকে, বা ম্যানিয়াক না হয়, বা বাইপোল ডিসঅর্ডার না হয়, বা কি বলে সিজোফ্রেনিয়া না থাকে, তাহলে অ্যাঙ্গারটা হচ্ছে মেল হরমোনের ফাংশন। অর্থাৎ মেল হরমোন যার যত বেশি হবে, রাগটা তার তত বেশি হবে। আর এই জন্যই চিৎকারগুলো এগুলো ছেলেদের ডিপার্টমেন্ট ইউজুয়ালি আর কি, রাগের ব্যাপারটা। Just as man is more easily roused to lust, he is more easily roused to frustration and anger. Frustration, anger এবং লাস্ট সবই একটা ছেলের ভিতর বেশি থাকার কথা, এটাই স্বাভাবিক। And just like passion, that anger is soon explosively spent. এবং এটা খুব তাড়াতাড়ি খরচ হয়ে যায়, রাগটাও তাড়াতাড়ি খরচ হয়ে যায়, অর্থাৎ মাইরে বসছেন আপনি একটা অলরেডি, বুঝছেন না, রাগের মাথায়। লাস্টটাও, প্যাশনটাও তার খুব তাড়াতাড়ি ভেন্ট হয়ে যায়। আমরা বলি না যে মেয়েদের মানে সেক্সুয়াল এইটা ফাংশনটা স্লোয়ার রাইজিং লঙ্গার লাস্টিং, আমরা এই কথাটা কিন্তু ছোটোবেলাতে পড়ে আসছি। স্লোয়ার রাইজিং লঙ্গার লাস্টিং, ছেলেদের কি কুইক রাইজিং কুইক ফেডিং। এইটারই একটা ব্যালেন্স করতে হবে, নাহলে আপনি দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হবেন না। এটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, একটা লাইন ড্র করতে হবে যেখানে দুইটা এন্ড মিট করে। তা নাহলে আপনি কোনোদিন এটি যদি না বোঝেন, মানে দুই পক্ষেই কিন্তু বোঝার আছে, যদি না বোঝেন তাহলে আপনাদের কিন্তু ওই ম্যারিটাল লাইফ কোনোদিন সুখী হওয়ার কথা না। মানে কথাটা যদিও খুব কিন্তু এগুলো কথা কারো কাছে শোনার দরকার আছে, এটা আমরা মাঝে মাঝে ফিল করি, বা অন্তত ডিসকাশনের দরকার আছে। কাউন্সেলিং বলতে যখন অপু বলতেছিল, তখন আমি এই কথাটাই বলতেছিলাম যে হ্যাঁ, এই ধরনের কাউন্সেলিং অনেক সময় হয়তো দরকার আছে, যেখানে কাউন্সেলর যে হি ডাজন্ট নো হু ইজ স্পিকিং অন দ্য আদার এন্ড, এটার দরকার আছে। বিকজ এই কথাগুলো হয়তো আপনারাই এম্বারেস ফিল করতেছেন যে আঙ্কেলকে আজকে কি সমস্যা হয়েছে নাকি, খুব খোলামেলা হয়ে গেল, বয়স বাড়তেছে আর এদিকে খোলামেলা হয়ে গেল। কিন্তু মাঝে মাঝে আমি আমার ওয়াইফে বলি যে আমরা মরে গেলে তো এগুলা আরেকবার জিরো থেকে শুরু হবে আরেকটা লাইফে। আমাদের আসলে কিছু ইম্পার্ট করা উচিত, যদি থাকে কারো কোনো এক্সপিরিয়েন্স। বোথ সাইডে কথা বলছে, এক সাইডে কথা না, বোথ সাইডে কথা বলতেছে। আপনি বললাম না যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কিছু মানুষজনের রিকোয়েস্টে বলে চিন্তা করতেছি, আপনারা যুক্ত হতে পারেন, পরে আপনাদের মেয়েরাও যুক্ত হতে পারে। তো আমি অনেকভাবে এটাকে করার চেষ্টা করছি, ডিসকারেজ ঠিক বলবো না, মানে ব্রাশ অফ করার চেষ্টা করছি। প্রথমত বলছি যে আমি তো আলেম না, তারপর বলছি যে এইসব মিডিয়া কি বলে, আমি তো এগুলো বিশ্বাস করি নাই, যে ফেসবুক যারা চালায় তাদের কাছে দিনের কথা বলে কোনো লাভ নেই, বা ইত্যাদি ইত্যাদি। তো তারপরেও একটা কথা বলছে যেটা আমি আসলে কোনো আনসার দিতে পারি না। বলছে যে আমরা যখন প্রচলিত ইলমি লেকচার শুনি, তখন আমাদের মনে যেটা একটা বই পড়তেছে, এটাকে লাইফের কিছু মনে হয়, বুঝছেন না? তো এগুলো কিন্তু কিছুটা লাইফের জিনিস, কিন্তু এগুলো ডিসকাস হয় না কখনো। এবং ডিসকাস না হয় আপনার দাদা, আপনার বাবা, আপনি এবং আপনার ছেলে, মানে সমস্যাগুলো কিন্তু ক্যারিড ওভার হইতেই থাকবে। অথচ এগুলো কিন্তু অনেক ডিসকাস করার জিনিস আছে, এবং এগুলা মানে কি বলবো, মানে রক্ত মাংসের জিনিস, সোজা কথা, বুঝছেন না? আসেন, এই ভালো লাগাটা কিন্তু আমার জন্য আপনার আমরা বুঝছি, ভালো লাগা, আমি আগেই বলছি, ভালো লাগার জন্য কোনো ফ্যাক্টর না হয় জ্ঞান অর্জনের। কারণ আমি বলছি না যে আমার যদি বক্তৃতা ভালো লাগে তাহলে আসাদুজ্জামান নূরের কথা খুব ভালো লাগতে পারতো, তাই না? বা আরও আছেন যারা ভালো বক্তৃতায় আসে না মানুষ, এই যে এখন একজন আতেল আছেন সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টের, আরে বাপরে কথার ধার কি, আমি ওইটাই শুনতাম, বুঝছেন? ঠিক আছে,
ভালো লাগা যেটাকে বললাম, আপনি এত ভালো লাগা বলতে ওই ভালো লাগা বোঝান নাই। ভালো লাগা কিন্তু এক ধরনের একটা প্যাশন, বুঝছেন না? এটা কিন্তু কোনো রিজন নাই, আছে কোনো রিজন থাকে না সবসময়। এবং ভালো লাগার আমি আগেই বলছি যে আমাদের সাধারণ মুসলিমের জন্য ভালো লাগা আর ভালো এক না। কিন্তু আমার মিষ্টি ভাল লাগে, ধরেন কথার কথা, আমার গরু গোস্ত ভাল লাগে, আমার বিরিয়ানি ভাল লাগে, এই কোনোটাই কিন্তু গ্রস ইসে লেভেলে আমার জন্য ভালো না, ক্ষতিকর। আমার চিরতা ভাল লাগে না, করলা ভাল লাগে না, বুঝছেন তো? যেগুলো আমার জন্য রিয়েলি ভালো, চিরতা কিন্তু খুব ভালো, চিরতার পানি। আরও কি আছে না, ওই যে অ্যালোভেরা আমার ভাল লাগে না, আমার করলা ভাল লাগে না, করলা ইদানিং খাই আমি, কিন্তু ফর 40 ইয়ার্স 40 বছর বয়স পর্যন্ত আমি করলাকে টেবিলে আমি দেখতে চাইতাম, বুঝছেন না? তো এইটা আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছেন, টেস্ট এইখানেই লাইফের টেস্ট, যে ভালো জিনিসগুলোকে আপনার ভাল লাগবে না, আর যেগুলো ভাল লাগবে এগুলো ভালো না। গান ভাল লাগবে, নাচ ভাল লাগবে, বুঝছেন না, এগুলো ভালো না। তো কিন্তু এইটাই টেস্ট আপনার জন্য। আর নবী পয়গম্বর যারা, তাদেরকে আল্লাহ এমনভাবে শুদ্ধ করে দিচ্ছেন যে তাদের ভালো জিনিসটাই ভালো লাগবে, আর তাদের যেটা ভালো লাগবে ওইটাই ভালো, বুঝছেন না? মানে এটা আর কি। আমি আপনার কথা আমি বুঝছি, আপনার কথা আমি অপোজ করতেছি না, কিন্তু তারপরে আমি বলতেছি যে ভাল লাগাটারে কিন্তু দলিল বানায় নেন না কোথাও। আসেন, তারপর বলতেছেন কি, in starkly sexual and evolutionary terms there is nothing in marriage for men given their rooted desire for novelty and the widest possible ডিস্ট্রিবিউশন অফ দেয়ার সিড। ও আচ্ছা, রুস্টার ডিজায়ার, এটা বলতেছেন যে বিয়েটা আসলে পুরুষের ব্যাপার না, বিয়েটা আসলে মেয়েদের ব্যাপার। বিয়েতে পুরুষের জন্য তেমন কিছু নাই। কারণ রুস্টার ডিজায়ার বলতে বোঝাচ্ছেন যে মোরগের, যেটা মোরগের কি ডিজায়ার, তার অসংখ্য, তার সিটগুলো সবখানে সে ছড়াই দিবে, যত মুরগি সম্ভব তার ভিতরে এই থাকবে। এখানে আমরা এই পড়বো কুলিজ সিনড্রোম। কুলিজ সিনড্রোম বলতে, এটা আগে পড়ছি কিনা আমি জানি না, আপনাকে বলছি হয়তো, পরের চ্যাপ্টারে হয়তো আসতে পারে। যাক, কুলিজ সিনড্রোমটা ওই যে কুলিজ বলে একজন ছিলেন, ওই প্রেসিডেন্ট ছিলেন, উনি একটা চিকেন ফার্ম দেখতে গেছেন। তো দেখতে গিয়ে প্রথমে ওনার বউ পাস করছেন আর কি ওই দিক দিয়ে। তো বউ জিজ্ঞেস করছেন যে এখানকার মোরগগুলা হাউ ফ্রিকুয়েন্ট দে মেট। তো অবশ্যই অনেকবার, এক একদিনে অসংখ্যবার। টেল দ্য প্রেসিডেন্ট অ্যাবাউট ইট বলে উনি গেছেন পার হয়ে। তারপর প্রেসিডেন্ট আসছে, প্রেসিডেন্ট একই প্রশ্ন করছেন ওই লোককে। তো ওই লোক বসে অসংখ্যবার, তো বসে সেম হ্যান্ডস, মানে অফকোর্স নট, অল ডিফারেন্ট, টেল দ্য ফার্স্ট লেডি অ্যাবাউট দ্যাট, বুঝছেন তো? ফার্স্ট লেডি বলছে এক লাইনে, আর উনি বলছে আরেক লাইনে, উত্তরটা একই ছিল অসংখ্যবার। তখন বলছে যে টেল দ্য প্রেসিডেন্ট, মহলে চলে গেছেন, আরেকটা সেকশনে গেছেন ওই ফার্মের। তখন প্রেসিডেন্ট আসছে, প্রেসিডেন্ট একই কথা বলছেন। তো প্রেসিডেন্ট জিজ্ঞেস করছে একই মুরগি, নো অফকোর্স নট, টেল দ্য ফার্স্ট লেডি অ্যাবাউট দ্যাট। তো এটা হচ্ছে, এটা আল্লাহর দেওয়া জিনিস। এই জিনিসটা এত বিরোধ, বুঝছেন না? এই জিনিসটাকে মানতে না পারে তো এত বিরোধ। আমি এরকম বলতে শুনছি যে আমি এটা কিছুতেই মানতে পারি না যে আল্লাহ শুধু পুরুষদেরকে রাইট দিছেন টু ম্যারি মোর দেন ওয়ান্স বা ওয়ান, আর মেয়েদেরকে দেন না। আমি এটা মানতেই পারি না, এরকম কথা বলতে শুনছি, বুঝছেন না? নজবিল্লা বলা উচিত এবং ইমান রিনিউ করা উচিত যারা এটা বলবেন। আমি আমার হাজব্যান্ড আর একটা বউ আনুক, এটা পছন্দ করি, এটা ঠিক আছে, বা আমার হিংসা লাগবে, আমার ঘৃণা লাগবে, এটা ঠিক আছে। এই যে কথাটা বলে, এটা নেচার, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো কলি সিনেমাটা আর পরে আসবে বোধ হয়। আমি খুব মজা লাগছে আমি যখন প্রথম পড়ছিলাম। আর আপনাদের সাথে শেয়ার করছি কিনা যায় না, আপনাদের সাথে শেয়ার করার কথা না, আমার জেনারেশনের সাথে শেয়ার করছি আর কি। আজকে আপনাদেরকে বললাম, হাজব্যান্ডস আর অ্যান ওপেন বুক টু ওয়াইফস, নট বিকজ অফ এনি ম্যাজিক অর উইচক্রাফট। হাজব্যান্ডরা হচ্ছে মেয়েদের কাছে খোলা কিতাব, মানে তাদের নেক্সট কী বলবে এটাও তারা প্রেডিক্ট করতে পারবে। এটা কোনো ম্যাজিকের ব্যাপার না, এটা কোনো ম্যাজিক নেই এখানে, অথবা কোনো উইচক্রাফট নাই, কোনো মানে জাদুটোনা নাই। বাট বিকজ অফ দেয়ার গ্রেটার অ্যাকুইটি অফ পারসেপশন, এখানে কোনো নাই। মেন অফেন ডোন্ট রিয়েলাইজ দ্যাট ওমেন নোটিস এ কুইক ইরেজার অফ টন্ট লিপস্টিক সিমস টু দেম টু বি, আচ্ছা বুঝছি কী বলতে চাইছি, বাট ইট ইজ নট। বলছেন যে ছেলেরা হচ্ছে মেয়েদের কাছে খোলা কিতাব, কারণ মেয়েদের অবজারভেশনটা হচ্ছে অনেক ওয়াইড। হাজব্যান্ড মনে করে যে লিপস্টিকের চিহ্নটা মুছে ফেললেই বোধহয় ওয়াইফ আর কিছু বুঝলো না, কিন্তু সে যেভাবে ঘরে ঢুকবে এটা থেকে একটা ওয়াইফ বুঝবে যে আজকে কোথাও গেছিলো বা কোথাও অন্য কারোর সাথে সময় কাটায় আসছে, বুঝছেন না? এটা ওরা মানে ইনস্টিংক্ট থেকে ধরতে পারে। আল্লাহ তাদেরকে এই ইনস্টিংক্টগুলো দিয়ে দিছে, বুঝছেন তো? শিখো বাবাকে, তুমি কী করে জানলা? মানে আমি তো লিপস্টিক মুছে আসছি, জামায় যেটা লাগছিল বা হোয়াট এভার,
এটা তাদের সোসাইটির কথা বলতেছি, এটা আমাদের সোসাইটির কথা না। তারপরে আমি বলতেছি যে আপনি মনে করতেছেন যে আপনার ওয়াইফ তো কিছু বুঝে না, কিন্তু আসলে ব্যাপারটা তা না। মানে আপনি ওপেন খোলা কিতাব, মানে আপনি নেক্সট কী কথাটা বলবেন আপনি আপনি চেষ্টা করে দেখেন একদিন। আপনি একটা কথা পারতেছেন, কিছু দূর পায়রা বলবেন, বলো আমি কি নিয়ে কথা বলবো, দেখবেন আপনার ওয়াইফ বলে দিবি তুমি এই এই কথা বলবা এখন, বা এই এই জিনিসটা বলবো, এটাই বলতেছেন ওরা। If he is the engine of the ship, she is the rudder. She is also the navigator because she alone has the chart and knows where the rocks are. অনেক বড় একটা কথা বলছেন, জাহাজের ইসে বলছেন যে জাহাজের ইঞ্জিন মানে পাওয়ার যেটা দিয়ে সব চলে সেটা হয়তো হাজব্যান্ড, কিন্তু সে হচ্ছে স্টিয়ারিংয়ের ইসে আছে, নেভিগেটার সে, কারণ সে জানে পাথরগুলো কোথায়, অর্থাৎ কোথায় কোথায় ঝামেলাগুলো আছে সংসার চালাইতে গিয়া, কোথায় চ্যালেঞ্জ আছে, কোথায় আছে, সেটা সে বেটার জানে রাদার দেন দ্য হাজব্যান্ড আর কি। Marriages go wrong when men and women fail to acknowledge or begin to resent each other's complementary differences. বিয়ের সমস্যা তখনই শুরু হয়, অথবা বিয়ে তখনই মানে বিয়ে তখনই ভুল হয় বা প্রবলেমেটিক হয় যখন ম্যান অ্যান্ড ওমেন ফেল টু অ্যাকনোলেজ, তারা স্বীকার করতে অথবা মেনে নিতে ব্যর্থ হয়, কি মেনে নিতে, অথবা বিগিন টু রিসেন্ট, অথবা তাদের ভিতরে যে ডিফারেন্সটা আছে এটাকে আক্ষেপ করতে শুরু করে, যে আমি চাকরি করলাম না, আমার পয়সা হইল না, আমি বাইরে গেলাম না, সবাই বাইরে যায়। ইচ আদার কমপ্লিমেন্টারি ডিফারেন্সেস, মানে যে ডিফারেন্সেসগুলো আছে সেগুলোকে যখন অ্যাকনোলেজ না করে, মেনে না নেয়, বা উল্টা রিসেন্ট করে মানে আফসোস করে, আক্ষেপ করে। কালকে একজন ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, উনি দিনের পথে নতুন আসছেন, আপনারা কেউ চিনবেন না এখানকার, কিন্তু উনি হয়তো লেকচারটা শুনবেন, তাতেও কিছু আসে যায় না। উনি ঠিক উল্টাটা বলতেছেন, যে উনি তার ওয়াইফকে বলতেছেন, তাদের কমন ফ্রেন্ড ছিল, একটা দিন তারা সবাই মিলে আড্ডা মারতো, যে আমি তোমাদের মেয়ে বন্ধুদের সাথে বসে আর আড্ডা মারবো না, তুমি যদি যাইতে চাও যাও, আমাকে এই করে। এইটা নিয়ে তাদের ভিতর বচসা। ওয়াইফ চাইতেছে যে হাজব্যান্ড আগের মতোই আড্ডা মারবে, ওকে বলছে যে তুমি তো জঙ্গি হয়ে যাইতেছো, ওই কিছু না, জাস্ট নামাজ পড়ে মসজিদে গিয়ে ওই মেয়েদের সাথে গিয়ে আড্ডা মারবে না, উইকেন্ডে আড্ডা মারতো তারা, ছেলে মেয়ে দোস্ত আর কি। বলছে আমি যেতে পারবো না, তুমি আমাকে এই করো না, তোমার যদি ইচ্ছা হয় তুমি যাও। বুঝছেন তো এই ব্যাপারটা, উল্টাটা আর। কিন্তু এটা নেচারের এগেনস্টে গিয়া, এটা কিন্তু ন্যাচারাল না। এটা ন্যাচারাল না যে একটা মেয়ে, আপনার এখানে যারা আছেন আপনাদের কারো ওয়াইফ কি পছন্দ করবে যে আপনি আরেকজনের ওয়াইফের সাথে আড্ডা মারতেছেন এখানে? না, এইটাই ন্যাচারাল। কিন্তু ওইটা ওই যে হচ্ছে যে এটা প্রোগ্রেসিভ, এটা মডার্ন, এটা আপনার পরিশীলিত, বা এটা হইলে আপনি আতেল, এইখান থেকে কিন্তু একটা নর্ম সৃষ্টি হয়ে যায়, বুঝছেন না? এটা একসময় গিয়ে রিগ্রেট করে পরে, যখন রিগ্রেট করে তখন ইট ইজ টু লেট। তখন আজম রেজা আর আফসানা মেমি অলরেডি কেসের ব্যাপার আর কি। আজম রেজার তো মৃত্যুদণ্ড হয়েছিল, কার্যকরী হয় নাই বোধহয়। ওই যে ইসের ভাই, রিনি রেজার ভাই, রিনি রেজা সম্পারেজার ভাই, কিন্তু খুব ফেমাস রাষ্ট্রীয় ঘটনা না এটা? ওইটা বউরে মাইরে ফেলছে সে ওই আরেকজনের সাথে অ্যাফেয়ারের জন্য, জানেন না? ও আচ্ছা, আপনি মিস করছেন, মনে জানেন। রাজমণি হোটেলে থাকতো আইসা, বউরে মাইরে ফেলছে, ওইখান থেকে এসে মৃত্যুদণ্ড হয়েছে তার, কিন্তু ওই হয়তো কার্যকর হয়েছে বলে আমার মনে হয় না যে কার্যকর হয়েছে। আমরা কয়টা পাচ্ছি? 11:50। আমরা শেষ করে দিই, একটা চ্যাপ্টার শুরু হবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু কিছু লাইন ক্রস করার কথা হয়েছে, তেমন না, মানে এগুলো লাইফের কথা, আপনারা সেজন্য মাফ করে দেন আমাকে যদি মনে করেন যে লোকটার এই বয়সে গিয়া এটা এইসব আসলো কেন, একটু যদি মনে করে থাকেন। আর 10 বছর আগে থেকে তো চিনি, তখন তো করে নেই কিছু। তো এটা আপনাদেরও একটা বয়সের দরকার আছে না? আপনারা একটা বয়সে আসবেন, তারপরে শুনবেন। পরের চ্যাপ্টারটা হচ্ছে ওয়াই মাদার্স আর নট ফাদার্স, মারা কেন বাবা না, এটা নিয়ে পড়ব। অফকোর্স মানে বায়োলজিক্যালটা বলতেছে না, মানে সামাজিকভাবে বা পারিবারিকভাবে মারা কেন বাবা হইতে পারে না, বা বাবার কেন মা হইতে পারে না, এটা করবে আর কি। তো ইনশাল্লাহ আমরা ওইখান থেকে সামনের দিনই করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।